Welcome everybody to this online live session on respiratory system for the final professional examinee. I am Dr. Minhajuddin Buyam, acting as Registrar, Dhaka Medical College Hospital. Today I am taking the class on respiratory system. কাজে সবাই যদি সাউন্ড ঠিকমতো শুনতে পায় তাহলে I think I can start. ওকে, রেসপিরেটরি সিস্টেম মেনলি ভাইভাতে আজকের ক্লাসটা মূলত ভাইবার উপরে, সাথে হয়তো কেসের কিছু ডিসকাশন থাকবে, কেস রিলেটেড ডিসকাশন অটোমেটিক্যালি কিছু চলে আসবে। যেহেতু ক্লাসগুলো আসলে পরীক্ষায় আসলে আমাদের রিটেন, তারপরে ওরাল এক্সাম, শর্ট কেস, লং কেস, ওয়াসপি একটা আরেকটার সাথে রিলেটেড, কিছু কিছু জিনিস সব জায়গাতে আসলে মিল থাকে, তো এখানেও কিছু কিছু কথা চলে আসবে। তো রেসপিরেটরি সিস্টেমে আসলে অনেকগুলো টপিকস আছে। আমার মনে আছে আমি যখন এমবিবিএস স্টুডেন্ট ছিলাম সবচেয়ে বেশি টপিকস ছিল কিন্তু রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, তারপরে অ্যাবডোমেন, হেমাটোলজি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, আদার্স সব সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি ছিল হলো রেসপিরেটরি সিস্টেমের পার্ট। এবং রেসপিরেটরি সিস্টেম হলো একেবারে ইন্টিগ্রাল পার্ট অফ এমবিবিএস এক্সাম, মানে এটা রিটেন, ভাইভা, শর্ট কেস, লং কেস সব জায়গাতে ফেস করতে হবে। কিন্তু অন্যান্য সিস্টেমের বেলায় দেখা যায় যে মানে এরকম না, এই সিস্টেমটাই হলো সবচেয়ে বেশি এক্সটেন্সিভ, ভাস্ট এবং কঠিন। এবং শর্ট কেস তো ইনভেরিয়েবলি ফেস করতে হয়। অনেকের ভাইভা বোর্ড আরম্ভই হলো রেসপিরেটরি সিস্টেম দিয়ে, এটা বড় সিস্টেম। এখানে অনেকগুলো টপিক্স আছে, তবে এমবিবিএসে দেখা যায় স্যাররা অল্প কয়েকটা টপিক্স থেকে বেশি বেশি কোশ্চেন করে থাকেন। প্রথমে টপিক্সগুলো বলে নিচ্ছি, তারপরে এটা অনুযায়ী আমি সিস্টেমেটিক্যালি একটা একটা করে একটু ডিসকাশন করব। নাম্বার 1, ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা A to Z খুব ভালোভাবে লাগে, এবং এটা ভাইভাতেও জিজ্ঞেস করে, এবং এটা আমরা লং কেসে দিয়ে থাকি, এবং এটা শর্ট কেসে চেস্ট এক্সামিনেশনে দিয়ে থাকি। দেন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে কমনলি আমরা সংক্ষেপে সিইউপিডি বলি। স্টুডেন্টদের জন্য এটা মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু কখনো এব্রিভিয়েটেড ফর্ম ইউজ করা যাবে না। পরীক্ষায় যদি কোনো কেস থাকে সিইউপিডি, তাহলে এটাকে সিইউপিডি না বলে ইলাবোরেটিভ ফর্ম, দ্যাট ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এভাবে বলতে হবে। তা না হলে এমবিবিএস পিরিয়ডে সিনিয়র প্রফেসররা খুব মাইন্ড করেন। সব কিছু বিস্তারিত রূপ বলতে হবে। তারপরে নিউমোনিয়া, পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নিউমোথোরাক্স, ব্রঙ্কিকটেসিস, কর পালমোনালি, এবং বর্তমানে যেটা আমরা সবাই ফেস করতেছি, যেটা প্যান্ডেমিক চলছে, WHO ডিক্লেয়ার কোভিড-19, এটা নতুন টপিকস। এটাও একটু পড়াশোনা জানতে হবে যে কোভিড-19 জিনিসটাকে সামান্য একটু জেনে নিলে হবে, যাতে এই সম্বন্ধে একটু আইডিয়া থাকে। প্রথমে আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে আসি। অনেকের ভাইভা বোর্ডে কোশ্চেনটা আরম্ভ হলো, তুমি সালাম দিয়ে বসলে, সালাম আলাইকুম স্যার, স্যার বসার পারমিশন দেওয়ার পর তুমি বসবে। স্যারদের প্রথম কোশ্চেনই হলো, তুমি ওয়ার্ডে রেসপিরেটরি সিস্টেমের কী কী কেস দেখেছো। অনেকের কোশ্চেন আরম্ভ হয়ে দিয়ে। তো তোমরা ধরো রেসপিরেটরি সিস্টেমের ধরো অনেক কঠিন টপিক্সও আছে, যেমন ধরো ডিপিএলডি, সার্কোইডোসিস, তারপরে পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি এম্বোলিজম, এগুলো একটু এটিপিক্যাল ফর এমবিবিএস পিরিয়ড এগুলো লাগে না। যদি তুমি এগুলো ওয়ার্ডে দেখেও থাকো, তাও তুমি এগুলো বলবে না, তুমি কমন টপিক্সই বলবে। হ্যাঁ স্যার, আমি ওয়ার্ডে গিয়েছিলাম, আমি ওয়ার্ডে স্যার ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট দেখেছি, সিইউপিডি পেশেন্ট দেখেছি, নিউমোনিয়ার পেশেন্ট দেখেছি, টিউবারকুলোসিসের পেশেন্ট দেখেছি, প্লুরাল ইফিউশনের পেশেন্ট দেখেছি। এইভাবে বললে দেখা যাবে স্যাররা তখন এই টপিক্স থেকে তোমাকে জিজ্ঞেস করবে। কাজে ওয়ার্ডে তুমি যদি অনেক কঠিন টপিক্স বা অনেক এটিপিক্যাল পেশেন্ট দেখেও থাকে এবং মোটামুটি পড়াও থাকে, ওগুলো পরে বলবে। আগে আমি এখানে যে 9টা টপিক্স বলে নিয়েছি, আগে এগুলো বলবে। এবং অনেক কিছুর সারা ডেফিনিশন আরম্ভ করেন, অনেক সময় শুরুই হয় ডেফিনিশন দিয়ে। যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা তুমি বললে, স্যার হয়তো জিজ্ঞেস করতে পারে যে ডিফাইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো দেখা যায় আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা কি সবাই জানি, কিন্তু ডেফিনিশনে দেখা যায় সমস্যা। তো ডেফিনিশনটা সুন্দর করে পড়ে নিতে হবে। ডেভিডসন একদম প্রথম 3 লাইনে ডেফিনিশনটা সুন্দরভাবে দেওয়া আছে। ইট ইজ এ ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস ক্যারেক্টারাইজড বাই হুইজিং, শর্টনেস অফ ব্রেথ, কাফিং অ্যান্ড চেস্ট টাইটনেস। কাজে এই ডেফিনিশনটা তোমাকে দিয়ে আরম্ভ করতে হবে। দেন ব্রঙ্কিয়াল অ্যাজমা কী কী টাইপ আছে, এটা আমরা যেটা ওয়ার্ডে সবসময় ফেস করে থাকি বা ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন, সেটা হলো এটোপিক। যেটা এটোপি মানে হলো এটা জেনেটিক একটা কন্ডিশন, যেখানে হলো আইজিই বেশি রিলিজ হয়, দ্য প্রোপেন্সিটি টু প্রডিউস আইজিই, এটা হলো এটোপি। এটোপিক ব্রঙ্কিয়াল অ্যাজমাটাই সবচেয়ে বেশি কমন। যেহেতু এটা এটোপিক ডিজিজ, সো এটোপিক ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি কারো থাকে, এটার সাথে এটোপিক আদার ডিজিজগুলো অনেক সময় খুঁজতে হয়, যেমন হে ফিভার আছে কিনা,
এক্সিমা আছে কিনা, এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এছাড়া আমরা জানি ড্রাগ ইনডিউসড আছে, যেমন অ্যাসপিরিন ইনডিউসড হয়, অকুপেশনাল আছে। সো ভ্যারাইটিস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, এক্সারসাইজ ইনডিউসড আছে। সো ব্রঙ্কিয়াল অ্যাজমার এই টাইপগুলো আমাদের একটু জেনে নিতে হবে। এটা কী নিয়ে আসে একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, স্যার একটা সিনারিও দিয়ে বলতে পারেন, অথবা সরাসরি জিজ্ঞেস করতে পারে যে একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট তোমার কাছে ওয়ার্ডে কী নিয়ে আসছিল। তো এটা ডেফিনিশনের মধ্যে বলা আছে মূলত 4টা জিনিস। কী কী? শর্টনেস অফ ব্রেথ, কাফিং, চেস্ট টাইটনেস অ্যান্ড হুইজিং। হুইজিংটা মূলত এক্সামিনেশন ফাইন্ডিংস, এটাকে আমরা রঙ্কাইও বলি। এখনকার বইতে হুইজিং টার্মটা বেশি ইউজ করছে, কিন্তু এক্সামিনেশন ফাইন্ডিংস আমরা যখন পাই তখন আমরা এটাকে বলবো রঙ্কাই, আর এমনি যখন ডেসক্রিপশনে বলবো তখন বলবো হুইজিং। এই 4টা জিনিস। আরেকটা স্পেশাল ভেরিয়েন্ট আছে, ওটাতে অন্য কোনো কিছু থাকে না, অনলি ড্রাই কাফ থাকে, সেটা হলো কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। এটা অনলি কাফ থাকে, অন্য কোনো কিছু থাকে না। আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা কীভাবে ডায়াগনোসিস করব? এটা ডায়াগনোসিস অ্যাকচুয়ালি হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা হিস্ট্রি নেই। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে সাধারণত একটা যদি অ্যাটোপিক হয় মূলত, তাহলে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, এবং হলো আর্লি অনসেট থাকে। দেখা যায় চাইল্ডহুড একটা অনসেটের হিস্ট্রি পাওয়া যায়। যদি বলা হয় এটা আবার এই 2টা পয়েন্ট আবার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যান্ড সিওপিডি। সিওপিডিতে সাধারণত ফ্যামিলি হিস্ট্রি এবং আর্লি অনসেট এই 2টা জিনিস পাওয়া যায় না, কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমাতে পাওয়া যায়। সো ক্লিনিক্যালি 2টা পয়েন্ট যখন আমরা হিস্ট্রি বলবো তখন এই 2টা পয়েন্ট হাইলাইট করতে হবে, ফ্যামিলি হিস্ট্রি এবং অনসেট। এবং ডায়াগনোসিস ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন সাধারণত আমরা খুব বেশি লাগে না, তবে স্পাইরোমেট্রিটা করে নিতে হয়, ওইটা দিয়ে কনফার্ম করা হয়। যদি স্পাইরোমেট্রিতে FeV1 12% অর মোর ইনক্রিজ আফটার গিভিং ব্রঙ্কোডাইলেটর পাওয়া যায়, তাহলে এটা ডায়াগনোসিস হয়। অথবা আফটার 6 মিনিটস অফ এক্সারসাইজ যদি FeV1 15% অর মোর যদি ডিক্রিজ হয়, অথবা ডায়গোনাল ভেরিয়েশন 20% অর মোর at least 3 days per week on 2 consecutive weeks, এই 3টা ক্রাইটেরিয়া দিয়ে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা ডায়াগনোসিস করা হয়। এটা মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তবে স্পাইরোমেট্রিটা বর্তমানে করা হয়। যদি স্যার জিজ্ঞেস করে যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে একটা ইনভেস্টিগেশন করলে কী করবা, স্যার স্পাইরোমেট্রি করবো। যদি জিজ্ঞেস করে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে CBC করলে কী পাবা, স্যার ইউসোনিফিলিয়া পাওয়া যেতে পারে। এটা তো অনেক সময় ইউসোনিফিলিয়া পাওয়া যায়, যেহেতু টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। তো এটা কীভাবে ম্যানেজ করবে, স্টেপ ওয়াইজ ট্রিটমেন্টটা স্যাররা খুব জিজ্ঞেস করে। এটা ডেভিডসনে লেখা আছে। আবার লেকচার গ্যালারিতে ক্লাস নেওয়ার সময় স্যাররা দেখা যায় যে একটা গাইডলাইন আছে, জিনা গাইডলাইন, ওই গাইডলাইন থেকে জিজ্ঞেস করে। গাইডলাইনের সাথে ডেভিডসনের একটু সমস্যা আছে, স্যাররা দেখা যায় গাইডলাইনটাই মূলত শুনতে চায়, ওখান থেকে শর্টকাট বলার জন্য স্যাররা ওইভাবে লেকচার গ্যালারিতে করি অভ্যস্ত। তো এটা আমি একটু শর্টকাট বলে দিই। ডেভিডসনে আসলে অনেক কঠিন করে আছে, গাইডলাইনটা অনেক কঠিন করে। আমি একদম ছোট 5টা স্টেপ আছে, 5টা স্টেপ আমি 5টা সেন্টেন্সে বলে বলবো, তাহলে একটু মেমোরাইজ করতে সুবিধা হলো। যেটা স্টেপ 1, সেখানে হলো অকেশনাল ইউজ অফ ইনহেলড কর্টিকোস্টেরয়েড অ্যান্ড লং অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্ট। অকেশনাল ইউজ, এটা মনে রাখতে হবে। ICS ইনহেলড কর্টিকোস্টেরয়েডকে সংক্ষেপে ICS বলা হয়, এবং হলো লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরকে বলা হয়, লং অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্টকে বলা হয় লাভা। তো আমি সংক্ষেপে টার্মটা ইউজ করি। সো স্টেপ 1-এ অকেশনাল ইউজ অফ ICS অ্যান্ড লাভা, এটা হলো স্টেপ 1। স্টেপ 2 হলো ICS এবং লাভা ইউজ হবে, তবে এটা ডেইলি ইউজ অফ ICS অ্যান্ড লাভা, এবং ICS এর ডোজটা হবে লো ডোজ। ইনহেলড কর্টিকোস্টেরয়েড আবার 3 ধরনের ডোজ হয়, লো ডোজ, মিডিয়াম ডোজ, হাই ডোজ। লো ডোজ মিনস 400 মাইক্রোগ্রাম বেক্লোমিথাসন অর তার ইকুইভ্যালেন্ট। এটা হলো স্টেপ 2। স্টেপ 3-তে সেম ট্রিটমেন্টে শুধু ICS এর ডোজটা আমরা বাড়িয়ে দেব, এটাকে আমরা বলতে পারি মিডিয়াম ডোজ অর ইনক্রিজড ডোজ অফ ICS অ্যান্ড লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর আগের মধ্যে চলবে। এর সাথে আমরা কিছু এডিশনাল ড্রাগ যোগ করতে পারি, যেমন লিগোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেমন মন্টিলুকাস্ট, তারপরে SR থিওফাইলিন, তারপরে আছে লং অ্যাক্টিং অ্যান্টি মাসকারিনিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এগুলো ইউজ করতে পারি। এগুলো থেকে যে কোনোটা ইউজ করবো, সবগুলো একসাথে না। এটা হলো স্টেপ 3। কাজে স্টেপ 3-তে আমরা কী করবো, স্টেপ 2 থেকে ইনহেলড কর্টিকোস্টেরয়েড ডোজটা ইনক্রিজ করবো, আর এডিশনাল আমরা লিগোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, থিওফাইলিন অথবা মাসকারিনিক রিসেপ্টর অ্যান্টাগনিস্টকে আমরা সংক্ষেপে লামা বলি, অথবা লামা ইউজ করবো, যে কোনোটা ইউজ করবো। এটা হলো স্টেপ 3। স্টেপ 4-এ হলো আমরা 4 ড্রাগ বলা হয় এডিশন অফ 4th ড্রাগ, এবং কর্টিকোস্টেরয়েড ইনহেল কর্টিকোস্টেরয়েড ডোজটা আমরা হাই করে ফেলবো। সো এখানে ওই ট্রিটমেন্ট হলো হাই ডোজ অফ ইনহেল কর্টিকোস্টেরয়েড প্লাস লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর প্লাস লিগোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট or SR theophylline. SR means sustained release of theophylline, or long-acting anti-muscarinic receptor antagonist,
অথবা বিটা টু অ্যাগনিস্ট ওরাল ফর্ম দেওয়া যাবে। মানে এখানে 4টা ড্রাগ ইউজ হবে। কাজে আগের ফেজ থেকে এখানে মেন ডিফারেন্সটা কি? মেন ডিফারেন্স হলো এখানে আমরা ইনহেলড কর্টিকোস্টেরয়েডটা হলো হাই ডোজে চলে গেলাম। হাই ডোজ মানে 200 মাইক্রোগ্রাম, আর আগেরটা ছিল মিডিয়াম ডোজ। মিডিয়াম ডোজটা হলো 800 মাইক্রোগ্রাম। কাজে 400 থেকে 800 করবো, 800 থেকে 2000 করবো, 2000 সরি, এটা 2000 নট 200, 2000 করবো। দেন স্টেপ 5, যদি স্টেপ 4 পেশেন্ট কন্ট্রোল না হয় তাহলে আমরা স্টেপ 5-এ চলে যাব। স্টেপ 5-এ আগের ট্রিটমেন্টটি, এটার সাথে এডিশন হবে ওরাল গ্লুকোকর্টিকয়েড। ওরাল গ্লুকোকর্টিকয়েড বলতে আমরা সাধারণত প্রেডনিসোলনটা ইউজ করি, এবং এর সাথে কিছু ইমিউনোথেরাপি আছে। যদি পেশেন্ট ওরকম এফোর্ড করতে পারে তাহলে কিছু ইমিউনোথেরাপি বর্তমানে ইউজ হয়। যেমন একটা ড্রাগ আছে ওমালেজুমাব, নামটা মনে রাখবে, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে একটা ইমিউনোথেরাপি ইউজ হয়, এটা ড্রাগের নাম হলো ওমালেজুমাব। আরেকটা আছে মেপোলিজুমাব, এগুলো ইউজ করা যেতে পারে। আমাদের দেশে ওমালেজুমাব এখন অনেক স্যার ইউজ করতেছেন, আমাদের অনেক পেশেন্ট নিচ্ছে ওমালেজুমাব। এটা হলো স্টেপ 5। এগুলো টোটাল 5টা স্টেপ। যদি পেশেন্ট এডিকুয়েটলি কন্ট্রোল থাকে তাহলে 3 মাস পরে যে স্টেরয়েডের ডোজটা, এটা আমরা 25 থেকে 50% করে স্টেপ ডাউন করে আবার নিচের দিকে নিয়ে আসবো। কোন লেভেলে আমরা এটাকে এস্টাবলিশ করবো? যে লেভেলে স্টেরয়েডে পেশেন্ট ইফেক্টিভ কন্ট্রোল অফ ব্রঙ্কিয়াল আজমা, ওই লেভেলে এসে আবার এটা থেমে যাবে। মানে আমরা স্টেপ 1 থেকে বাড়তে বাড়তে স্টেপ 5-এ চলে যাব। আবার স্টেপ 5-এ যখন পেশেন্ট কন্ট্রোল হয়ে যাবে, অথবা যে ফেজে, অথবা ধরো স্টেপ 4-এ কন্ট্রোল হয়ে যাবে পেশেন্টের অ্যাজমা কন্ট্রোল, তখন ওখান থেকে আমরা 3 মাসের মধ্যে স্টেরয়েড ডোজটা 50% করে রিডিউস করে নিচের দিকে নিয়ে আসবো। এবং কোন ডোজে এস্টাবলিশ রাখবো? যে ডোজে পেশেন্ট ইফেক্টিভ কন্ট্রোল। এবং এখানে মনে রাখতে হবে, যদি কোনো পেশেন্ট স্টেরয়েড দীর্ঘদিন পায়, বলা হয় যে 7.5 মিলিগ্রাম অর ইকুইভ্যালেন্ট পার ডে ফর 3 মান্থস অর মোর যদি পায়, তাহলে আমরা জানি স্টেরয়েডের একটা বোনসের উপর একটা ইফেক্ট আছে, সেটা হলো অস্টিওপোরোসিস করতে পারে। এই জন্য তখন বিসফসফোনেট দিতে হয়। একটা বিসফসফোনেট নাম সারা জিজ্ঞেস করে, স্যার অ্যালেন্ড্রোনিক অ্যাসিড কমনলি কম দামে পাওয়া যায়। অ্যালেন্ড্রোনিক এখন অনেক বেশি দামের গুলো পাওয়া যায়, জলিড্রোনিক অ্যাসিড, ইভানড্রোনিক অ্যাসিড। জলিড্রোনিক অ্যাসিড ইয়ারলি দিলেই হয়। অ্যালেন্ড্রোনিক অ্যাসিড ডেইলি ডোজ আছে, উইকলি ডোজ আছে। অ্যালেন্ড্রোনিক অ্যাসিডটা হলো সবচেয়ে কম দামে পাওয়া যায়। এটা হলো আমাদের গাইডলাইন আছে যে অ্যালেন্ড্রোনিক অ্যাসিড আমরা দিয়ে দেবো। তাহলে এইভাবে হলো স্টেপ আপ ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল আজমা। কোন স্টেপে কখন ট্রিটমেন্ট দিব? প্রথম 2টা স্টেপের ব্যাপারে ক্লিয়ার কাট ইন্ডিকেশন বলা আছে যে 1 নম্বর স্টেপ কখন আরম্ভ করবো, 2 নম্বর স্টেপ কখন আরম্ভ করবো। 3, 4-এর ক্ষেত্রে হলো 2-তে কন্ট্রোল না হলে 3, 3-এ কন্ট্রোল না হলে 4, 4-এ কন্ট্রোল না হলে 5, এইভাবে। তাহলে 1, 2-এর হলো আলাদা ক্রাইটেরিয়া আছে। আমি এক লাইনে একটু বলে নিচ্ছি, একটু মাথায় রাখবে যে স্টেপ 1 কখন ট্রিটমেন্ট দেব? যদি সিমটম লেস দেন ওয়ান্স এ উইক for 3 months and fewer than 2 nocturnal episodes per month, এটা যদি থাকে তাহলে স্টেপ 1। আর স্টেপ 2 কখন দিব? পেশেন্টের যদি হিস্ট্রি অফ এক্সাজারবেশন উইদিন লাস্ট 2 ইয়ার, অথবা পেশেন্টের সিমটমস অ্যাটলিস্ট 3 times পার উইক, অথবা যদি পেশেন্টের ইনহেলড ব্রঙ্কোডাইলেটর অ্যাটলিস্ট 3 times পার উইক নেয়, অথবা 1 নকচার্নাল অ্যাটাক পার উইক যদি থাকে, তাহলে আমরা স্টেপ 2 দেব। আর স্টেপ 2-তে কন্ট্রোল না হলে স্টেপ 3, তা না হলে 4, তা না হলে 5, এভাবে আমরা উপরের দিকে যাবো। আর আরেকটা জিনিস আছে, অ্যাজমার একটা একিউট এক্সাজারবেশন হতে পারে। একিউট এক্সাজারবেশন আবার 3 রকম, মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 রকম আছে। তো আমরা পেশেন্টদের যেগুলো তোমাদের পরীক্ষাতে দিব, সেগুলো বেশিরভাগই থাকে হলো একটা একিউট এক্সাজারবেশনের পেশেন্ট। সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 রকম আছে। পরীক্ষা যেটা দিব ওটা সাধারণত সিভিয়ার অ্যাটাক নিয়ে হাসপাতালে আসে, কারণ সিভিয়ার আনলে আমরা আসলে হসপিটালাইজ করি, তারপর ওটাকে দেখা যায় পরীক্ষা হলে নিয়ে যায়। আমরা ট্রিটমেন্ট তো দিয়ে দিই, ইন দ্য মিন টাইম ওয়ার্ডে পরীক্ষা হলে যাওয়ার সময় দেখা যায় পেশেন্টের সিমটম অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। সো একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল আজমা, এটা আমরা কেসে খুব দিয়ে থাকি, লং কেসে একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল আজমা। ওখানে কিন্তু তোমরা একিউট এক্সাজারবেশন অফ ব্রঙ্কিয়াল আজমা বলবে না, ওখানে স্পেসিফিক্যালি একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল আজমা তুমি যেটা পেয়েছো ওই হিসাবে বলবে। কারণ একিউট এক্সাজারবেশন বলে এখানে 3টা জিনিসের যে কোনোটাই হতে পারে। একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল আজমাটা স্পেসিফাই করে দেবে, সারা ওইটা শুনতে চায়। কিন্তু আবার সিভিপিটির বেলায় শুনতে চায় যে একিউট এক্সাজারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কিন্তু ব্রঙ্কিয়াল আজমার ক্ষেত্রে সাধারণত একিউট সিভিয়ার টার্মটা বেশি ইউজ হয়। তো কখন আমরা একিউট সিভিয়ার বলবো? পেশেন্ট তো রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে আমার কাছে, বা শর্টনেস অফ ব্রেথ যেটাই বলে। তুমি যদি এক্সামিনেশন করো তাহলে হার্ট রেট পাবে 110 অথবা তার বেশি, রেসপিরেটরি রেট মিনিমাম 25 অথবা তার বেশি, অ্যান্ড ইনএবিলিটি টু কমপ্লিট সেন্টেন্স ইন 1 ব্রেথ পেশেন্টের। আর যদি পিক এক্সপিরেটরি ফ্লো রেট করা হয় তাহলে এটা 33 থেকে 50% হয়। PEF সংক্ষেপে বলে, পিক এক্সপিরেটরি ফ্লো। এটা 33 থেকে 50% যদি এটা হয় তাহলে একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল আজমা।
এখানে আবার জিজ্ঞেস করে যে তাহলে তুমি বলো তো লাইফ থ্রেটেনিং ফিচারগুলো কী কী, এক্সামিনেশন করলে তুমি কী কী পাবে একটা পেশেন্টের, কখন বলবা লাইফ থ্রেটেনিং? তাহলে বলবো যে স্যার আমি জেনারেল এক্সামিনেশন করলে পেশেন্টের সায়ানোসিস করতে পারি, যদি পালস দেখি ব্রেডিকার্ডিয়া পেতে পারি, অথবা ইরেগুলার পালস এরিথমিয়া কোনো কন্ডিশন থাকতে পারে, যদি ব্লাড প্রেশার দেখি তাহলে বিপি কম থাকবে, দ্যাট মিনস হাইপোটেনশন, এবং যদি চেস্ট এক্সামিনেশন করি তাহলে ব্রেথ সাউন্ড এক্ষেত্রে পাওয়া যায় না, অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড হয়ে যায়। কাজে এইগুলো যদি এক্সামিনেশন ফাইন্ডিংসে পাওয়া যায় তাহলে এটাকে বলে লাইফ থ্রেটেনিং ফিচার। এক্ষেত্রে PEF লেস দেন 33% এবং অক্সিজেন স্যাচুরেশন দেখলে 92%-এর কমে চলে আসে। আর নিয়ার ফ্যাটাল অ্যাজমা হলো যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে যায় অথবা পেশেন্টের মেকানিক্যাল ভেন্টিলেশন দরকার পড়ে উইথ রেজড ইনফ্লেশন প্রেশার, তাহলে তখন এটাকে নিয়ার ফ্যাটাল ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে। সো এটার আবার তিনটা ভাব আছে, একিউট সিভিয়ার কখন বলবো, লাইফ থ্রেটেনিং কখন বলবো, নিয়ার ফ্যাটাল কখন বলবো। কমন কোশ্চেন পরীক্ষাটা জিজ্ঞেস করা এক্সামিনেশন ফাইন্ডিংস কী পাবো কোনটার ক্ষেত্রে। আবার এমনি যদি শুধু বলে যে একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টে তুমি এক্সামিনেশন ফাইন্ডিংস কী পাবে, সারা দেখা যায় যে অসকালটেশন ফাইন্ডিংসটা খুব জানতে চায়, অসকালটেশন করলে কী পাবা। তো অসকালটেশনে তুমি ব্রেথ সাউন্ডটা পাবে হলো ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন, এবং ব্রেথ সাউন্ডটা ডিমিনিশড হবে, ডিমিনিশড উইথ ভেসিকুলার উইথ প্রলং এক্সপ্রেশন। অনেকে ডিমিনিশড বলে না, এটা বলতে হয় না অনেক সময়, ভেসিকুলার উইথ প্রলং এক্সপ্রেশন বললে সারা করছি। আর লাইফ থ্রেটেনিংয়ের বলায় ভেসিকুলার প্রলং এক্সপ্রেশনে পাওয়া যায় না, মানে কোনো ব্রেথ সাউন্ডই পাওয়া যায় না, এবং এডিশনাল সাউন্ডে অনেক রংকাই পাওয়া যায়। রংকাইটা এখনকার বইতে অনেক জায়গাতে হুইজ লেগছে, অ্যাকচুয়ালি একই জিনিস। যখন আমরা এমনি কানে শুনি পেশেন্টের একটা এডিশনাল সাউন্ড তখন এটাকে হুইজ বলা হয়, যখন আমরা স্টেথোস্কোপে শুনি তখন সেটাকে রংকাই বলা হয়। আর অঙ্কাইটা আবার দুই রকম হয়, মনোফোনিক পলিফোনিক হতে পারে। এটা পলিফোনিক মানে ইন্টেন্সিটি ভেরিয়েবল পায়। মনোফোনিক হলো যদি ফিক্সড কোনো অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে মনোফোনিক পাওয়া যায়, ওগুলো হলো টিউমারের বেলায়। কিন্তু এখানে রংকাই পাওয়া যায়, এটা বলতে পারলেই খুশি। এবং ভোকাল রেজোনেন্স নর্মাল থাকে, এক সময় কমে যেতে পারে যদি খুব সিভিয়ার অ্যাটাক হয়, এটা নর্মাল করলে না। এটা হলো এক্সামিনেশন ফাইন্ডিংস। তাহলে ট্রিটমেন্ট একিউট অ্যাটাক হলে কী ট্রিটমেন্ট দিবা? এক নাম্বার বলতে হবে, খুব সুন্দর করে গুছিয়ে বলতে হয়, স্যার অ্যাট ফার্স্ট আই উইল এডমিট দ্য পেশেন্টকে এডমিট করতে হবে, পেশেন্টকে ছেড়ে দিলে হবে না, আউটডোর থেকে বলতে হবে আপনি ইনডোরে ভর্তি হতে হবে, ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিতে হবে। কী দেবো? অক্সিজেন দেবো। কীরকম দেবো? হাই ফ্লো অক্সিজেন দেবো, হাই ফ্লো অক্সিজেন দেবো। ওকে, হাই ফ্লো অক্সিজেন আমরা সাধারণত মিনিমাম 6 লিটার দিয়ে থাকি, 4 to 6 লিটার বা 6 লিটার পার মিনিট। এখনকার বইগুলোতে লিটারটা তুলে দিয়ে অনেক জায়গাতে পার্সেন্টেজে লিখছে, যে 36 to 40% কোনো বইতে এরকম লিখছে যে পার্সেন্টেজে। আর সিপিডির বেলায় অক্সিজেন দিতে হলো লো ফ্লো, ওটা হলো 24 to 28% দিতে হয়, কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার বেলায় একটু বেশি দিতে হয়। কেন দিতে হয়? কারণ সিপিডির বেলায় যদি আমি হাইপোক্সিয়াটা কারেকশন করে ফেলি তাহলে পেশেন্টের রেসপিরেটরি ড্রাইভ কমে যেতে পারে, কারণ পেশেন্টের সিপিডির বেলায় পেশেন্টের একটু হাইপারকেপনিয়া থাকে এবং এসিডোসিস থাকে, ওইগুলো পেশেন্ট অলরেডি টলারেট করে ফেলে। সো হাইপোক্সিয়াটাই একমাত্র রেসপিরেটরি ড্রাইভ হিসেবে থাকে। যদি হাইপোক্সিয়া আমি বন্ধ করে দিই তাহলে পেশেন্ট শ্বাস নেওয়ার ড্রাইভটা কমে, শ্বাস নেবে না, সেক্ষেত্রে পেশেন্ট আরও খারাপ হয়ে যেতে পারে। এই জন্য সিপিডি পেশেন্ট একটু হাইপোক্সিক থাকবে, কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার বেলায় আমরা হাইপোক্সিয়া পুরোপুরি কারেকশন করে ফেলতে পারি। এছাড়া কি ট্রিটমেন্ট দেবো? ব্রঙ্কোডাইলেটর দিব, এটা আমরা ইনহেলেশন ফর্মে দিই, নেবুলাইজেশন ফর্মে দিই। এর মধ্যে আছে সালবুটামল আছে, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড আছে, এগুলো আমরা দিয়ে থাকি। আর ইনজেকশন দিই একটা হাইড্রোকর্টিসন, আমরা 2 এম্পুল দিয়ে দিই, প্রতি এম্পুল 100 মিলিগ্রাম থেকে 2 এম্পুলে 200 মিলিগ্রাম। এগুলোতে সাধারণত ভালো হয়ে যায়। নেবুলাইজেশন কয়বার দেখা যায়? অনেকবার, 6 থেকে 12 বার পর্যন্ত ডেইলি দেওয়া যায়। যদি এগুলোতে কন্ট্রোল না হয় তাহলে আমরা আরও কিছু এক্সট্রা ট্রিটমেন্ট আসে, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, তারপর আইভি অ্যামাইনোফাইলিন। কিন্তু এই ট্রিটমেন্টগুলো আমাদের দেশে খুব বেশি ইউজ হয় না, কারণ কার্ডিয়াক মনিটরিংয়ের দরকার পড়ে। অ্যামাইনোফাইলিন বিষয়তে কার্ডিয়াক মনিটরিংয়ের দরকার পড়ে। সো এগুলো জেনারেল ওয়ার্ডে আমরা ইউজুয়ালি করি না। জেনারেল ওয়ার্ডে আমরা প্রথম যেগুলো বললাম, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, দেন অক্সিজেন, দেন নেবুলাইজেশন উইথ সালবুটামল and ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, দেন ইন্টারভেনাস ইনজেকশন অফ হাইড্রোকর্টিসন, এগুলোই আমরা নর্মালি করে থাকি। এছাড়া পেশেন্টের রেগুলার ফলো আপ করতে হবে। এখানে একটা কোশ্চেন করতে পারে যে একটা পেশেন্টকে আমি অনেকবার নেবুলাইজ করলাম, পেশেন্টের একটা ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হতে পারে, কী হতে পারে? হাইপোক্যালিমিয়া হতে পারে, সালবুটামল হাইপোক্যালিমিয়া করে। সো এক্ষেত্রে ইলেকট্রোলাইট দেখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পেশেন্টকে আমরা কখন ডিসচার্জ করব? পেশেন্টের একিউট অ্যাটাক সেটেল হয়ে গেল, তাহলে আমরা কখন ডিসচার্জ করব? যদি পেশেন্ট স্টেবল থাকে উইদাউট এনি নেবুলাইজড মেডিকেশন ফর অ্যাটলিস্ট 24 আওয়ার্স এবং পেশেন্টের পিই যদি মোর দেন 75% হয় তাহলে আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারি, এবং 1 মাস পরে আমরা বলবো যে পেশেন্ট ফলো আপে আসতে। ডিসচার্জিং ক্রাইটেরিয়াটা জিজ্ঞেস করে।
ঠিক আছে, এটা আমি আবার বলে দিচ্ছি ডিসিশন ক্রাইটেরিয়াটা কি। পেশেন্ট ইজ স্টেবল, ক্লিনিক্যালি স্টেবল উইদাউট এনি মেডিকেশন ফর অ্যাটলিস্ট 24 আওয়ার্স অ্যান্ড PEF 75% অর মোর যখন হবে তখন আমরা পেশেন্টকে patient should be discharge criteria, patient should be stable on nebulized medication for at least 24 hours. মেডিকেশনই থাকবে, নেবুলাইজড মেডিকেশনই থাকবে 24 আওয়ার। যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে আমরা পেশেন্টকে ডিসচার্জ করতে পারি। তাহলে এই হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা রিলেটেড প্রশ্ন। সো এখানে স্টেপ আপ ট্রিটমেন্টটা হলো খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্রাইটেরিয়াগুলো কী কী, লাইফ থ্রেটেনিং ফিচার কী, কীভাবে ট্রিটমেন্ট করবো, আর অক্সিজেন কি আমরা হাই ফ্লো দেবো নাকি লো ফ্লো দেবো, আমরা হাই ফ্লো দেবো। সো এই হলো আমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা রিলেটেড প্রশ্ন। ব্রঙ্কিয়াল অ্যাজমাটা আসলে একটু কঠিন, একটু বিস্তারিত ভালোভাবে করতে হবে। দেন আমি সেকেন্ড টপিক্সে চলে আসি, সিইপিডি। সিইপিডি আসলে সারা জিজ্ঞেস করবে সিইপিডি ডেফিনিশন কি। সিইপিডি ডেফিনিশন জিজ্ঞেস করলে আসলে অনেকে পারা যায় না, আসলে সিইপিডির একটা ব্যতিক্রম ডেফিনিশন আছে। অ্যাকচুয়ালি সিইপিডির যে আন্ডারে দুইটা ডায়াগনোসিস আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা, মূলত ওইগুলোর ডেফিনিশনটাই সারা বেশি জিজ্ঞেস করে থাকে। সিইপিডির আলাদা একটা ডেফিনিশন, প্রথম 3 লাইনে একটা ডেফিনিশন আছে, তোমরা ইচ্ছে করলে পড়ে নিতে পারো। সো ক্রনিক ব্রঙ্কাইটিসের ডেফিনিশন তোমরা জানো যে কাফ প্রোডাক্টিভ স্পুটাম ফর অ্যাটলিস্ট 3 consecutive months অন অ্যাটলিস্ট 2 consecutive years। সো প্রোডাক্টিভ কাফ থাকবে, এটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস। আর এমফাইসিমা হলো, এমফাইসিমা ডেফিনিশনটা অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ডেফিনিশন না, ওর এটা প্যাথোলজিক্যাল বা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, পার্মানেন্ট ডাইলেটেশন অফ দ্য এয়ার স্পেস ডিস্টাল টু টার্মিনাল ব্রঙ্কিউল। সো এটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যালি আসলে কী থাকে, ক্লিনিক্যালি অনলি ব্রেথলেসনেস থাকে। সো ক্রনিক ব্রঙ্কাইটিসে প্রোডাক্টিভ কাফ এবং এমফাইসিমাতে হলো ব্রেথলেসনেস নিয়ে আসে। আর তাহলে আমি সিইপিডি কখন বলবো, অ্যাকচুয়ালি সিইপিডিতে আমরা যখন বলি দুইটাই বোঝাই, তো পেশেন্টের হলো দুইটাই থাকে, প্রোডাক্টিভ কাফও থাকে এবং ব্রেথলেসনেসও থাকে, দুটো মিলেই অ্যাকচুয়ালি সিইপিডি। সিইপিডি কেন হয়, মোস্টলি আমাদের দেশে স্যাররা একটা জিনিসই শুনতে চাই, স্মোকিং। এছাড়া টেক্সট বুকে এবং অন্যান্য বইতে ইনডোর এয়ার পলিউশন, চাইল্ডহুড রিকারেন্ট লাং ইনফেকশন, আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, আর অনেকগুলো কজ দেওয়া আছে। স্যাররা এত কিছু শুনতে চায় না, স্যাররা একটা জিনিস শুনতে চায়, স্মোকিং, স্মোকিং অ্যান্ড স্মোকিং। এছাড়া আদার্স কিছু কজ হতে পারে, কিন্তু আমাদের অনেক স্যারই বাকিগুলো অ্যাকচুয়ালি শুনতে চান না। স্মোকিংটাই মাথা রাখতে হবে। জেনেটিক কন্ডিশন বা ইত্যাদি এগুলো তোমাদের লেভেলে জিজ্ঞেস করবে না। সিইপিডির ক্ষেত্রে বা যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসের ক্ষেত্রে একটু ব্রেথলেসনেসের একটা MRC ক্রাইটেরিয়া আছে, মেডিকেল রিসার্চ কাউন্সিল। ওখানে হলো 0 to 4 5টা গ্রেডিং আছে, এগুলো একটু পড়ে নিবে, আমি এখানে এগুলো বিস্তারিত বলছি না। সিইপিডির ক্ষেত্রে ডায়াগনোসিস অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল। এখানে আমি হিস্ট্রি নিয়ে কী পাবো, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি পাবো, এবং হলো অনসেটটা সাধারণত আফটার 40 ইয়ার্স হয়। স্মোকিং হিস্ট্রিটাকে একটু কোয়ান্টিফিকেশন করে নিলে হয়, এটাকে বলো প্যাক ইয়ার। প্যাক ইয়ার ক্যালকুলেশনটা হলো নাম্বার অফ স্টিক কনজিউম পার ডে ডিভাইডেড বাই 20 ইন্টু ইয়ার। যেমন একটা লোক যদি ডেইলি 20টা করে সিগারেট খায় গত 20 বছর যাবৎ, তাহলে 20 ডিভাইডেড বাই 20, দ্যাট মিনস 1 ইন্টু 20 ইয়ার্স, সো 20। আগে বলা হতো যদি প্যাক ইয়ার 20 অর মোর হয়, তাহলে দ্যাট ইজ সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর সিইপিডি। এখনকার ডেভিডসনে লেখা আছে যে 10 প্যাক ইয়ার হওয়ার পরেই সিগনিফিক্যান্ট রিস্ক হয়ে যায়। আগে ছিল 20 প্যাক ইয়ার, বর্তমানে 10 প্যাক ইয়ার, বইতে এটা চেঞ্জ করেছে। ডায়াগনোসিস কী করবো, মেনলি ক্লিনিক্যাল, এছাড়া স্পাইরোমেট্রি করে ডায়াগনোসিস আমরা কনফার্ম করতে পারি। আগের মধ্যে ট্রিটমেন্ট কি, এখানে 1 নম্বর ট্রিটমেন্ট হলো, যেহেতু সিইপিডি মূলত হলো স্মোকিং দিয়ে, 1 নম্বর ট্রিটমেন্ট হলো কুইট স্মোকিং। এবং কারো যদি ইনডোর এয়ার পলিউশন অথবা আদার পলিউশনের সাথে রিলেটেড হয়, তাহলে অ্যাভয়েডেন্স অফ দ্য পলিউটেড এনভায়রনমেন্ট। ট্রিটমেন্টও একই রকম, ব্রঙ্কোডাইলেটর, যেটা আমরা বিটা-2 অ্যাগনিস্ট দিতে পারি, স্টেরয়েড ইনহেলড, ওরাল গ্লুকোকর্টিকয়েড, পালমোনারি রিহ্যাবিলিটেশন থেরাপি, অক্সিজেন থেরাপি, কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন আছে। সো আগের মতোই ট্রিটমেন্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমার মতো, এটা এত কঠিন না, এটা তোমরা একটু করে নিলেই পারবে। সিইপিডির অক্সিজেন থেরাপিটা একটু বলে দিই আলাদা। আবার একটু আগে বলেছিলাম, এখন আবার বলে দিই। সিইপিডির অক্সিজেন আমরা দিব লো ফ্লো অক্সিজেন। লো ফ্লো মানে এখানে 2 to 4 লিটার পার মিনিট দেওয়া হয়, ঠিক আছে। এবং পেশেন্টকে একটু হাইপোক্সিক রাখা হয় পেশেন্টের রেসপিরেটরি ড্রাইভ ঠিক রাখার জন্য। আমাদের রেসপিরেটরি ড্রাইভ অ্যাকচুয়ালি 3টা ফ্যাক্টর, একটা হাইপোক্সিয়া, একটা হাইপারকেপনিয়া, আর একটা অ্যাসিডোসিস। কিন্তু সিইপিডি পেশেন্টের হাইপারকেপনিয়া এবং অ্যাসিডোসিস অনেক আগে ডেভেলপ হয়, এবং পেশেন্ট ওইটা টলারেট করে ফেলে, ওইটার জন্য নতুনভাবে রেসপিরেশন নেওয়ার দরকার পড়ে না। কিন্তু হাইপোক্সিয়ার জন্য রেসপিরেশনটা নেই, এই জন্য আমরা হাইপোক্সিয়াটা পুরোপুরি কারেকশন করবো না। একটা হলো লং টার্ম অক্সিজেন থেরাপি সিইপিডির বেলায় আছে। আমরা কখন লং টার্ম অক্সিজেন থেরাপি দেবো, যদি পেশেন্টের
আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লেস দেন 7.3 কিলো প্যাসকেল পাওয়া যায়, অথবা 7.3 থেকে 8 কিলো প্যাসকেল কিন্তু সাথে পালমোনারি হাইপারটেনশন থাকে, অথবা পেরিফেরাল ইডিমা থাকে, অথবা নকচার্নাল হাইপোক্সিমিয়া থাকে, তাহলে পেশেন্টকে লং টার্ম অক্সিজেন থেরাপি এটা হোমে আমরা দিতে পারি। এটা দেওয়া হয় 15 আওয়ার্স পার ডে, লো ফ্লো 2 to 4 লিটার পার মিনিট, উইথ এন এম অফ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মোর দেন 8 কিলো প্যাসকেল। এভাবে আমরা এটা ট্রিটমেন্ট দিতে পারি। পিডি সারা জিজ্ঞেস করতে পারে একটা প্রগনোস্টিক ইন্ডেক্স আছে, জানো কিনা? এটা বইতে নতুন আসছে, জাস্ট একটু বলতে পারলে হলো। বডি ইন্ডেক্স, বি ফর বিএমআই, ও ফর অবস্ট্রাকশন, অবস্ট্রাকশনটা FEB1 দিয়ে হিসাব করা হয়, এম ফর ও ফর অবস্ট্রাকশন, এম ফর MRC ডিজনি স্কেল, এবং ই ফর এক্সারসাইজ টলারেন্স, 6 মিনিট এক্সারসাইজ পেশেন্ট কতটুকু টলারেট করতে পারে, BODE। এইভাবে আমরা এটা হিসাব করা হয়। CBD এক্ষেত্রে আমরা ডায়াগনোসিস বললে একিউট এক্সাজারবেশন অফ COPD বলবে, বা একিউট এক্সাজারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ট্রিটমেন্ট ব্রঙ্কিওলাজমার কাছাকাছি ট্রিটমেন্ট, শুধু অক্সিজেনটা কম, বাকি সব ট্রিটমেন্ট একই। COPD ক্ষেত্রে আমরা একিউট এক্সাজারবেশন নিয়ে আসলে এডিশনাল অ্যান্টিবায়োটিক দিই। ইয়েতে ব্রঙ্কিওলাজমা কিন্তু অ্যান্টিবায়োটিকটা নেই। COPD ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় 3টা জিনিস খেয়াল করতে হবে: ইনক্রিজিং স্পুটাম পুরুলেন্স, স্পুটাম ভলিউম, অর ব্রেথলেসনেস। এই 3টার কোনোটা থাকলে মনে করতে হবে ইনফেক্টিভ এক্সাজারবেশন। ব্রঙ্কিওলাজমার এক্সাজারবেশনটা সাধারণত বেশিরভাগ হয় ভাইরাল, কিন্তু COPD-র বেলা এক্সাজারবেশনটা ব্যাকটেরিয়াল হওয়ার পসিবিলিটি বেশি। এই জন্য একটা ব্রড স্পেকট্রাম আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি। এই কোশ্চেনটা করতে পারে যে COPD-তে কখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। 3টা জিনিস, তাহলে ইনক্রিজিং স্পুটাম পুরুলেন্স, স্পুটাম ভলিউম, অর ব্রেথলেসনেস। 3টার যে কোনোটা পাইলেই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেব। সো গেল ব্রঙ্কিওলাজমা এবং COPD। এবার আমরা চলে এসে 3 নাম্বার টপিকসে, নিউমোনিয়া। নিউমোনিয়ারও সারা ডেফিনিশন খুব পছন্দ করে। নিউমোনিয়ার ডেফিনিশন জিজ্ঞেস করলে অনেকে বলতে পারে না, এটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে। অনেক সময় প্যাথোলজিতে তোমরা পড়ে আসো জাস্ট ইনফেকশন অর ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা ইজ নিউমোনিয়া। অ্যাকচুয়ালি ওইটা আমাদের ক্লিনিক্যাল ডেফিনিশন না। ক্লিনিক্যাল ডেফিনিশনটা অ্যাকচুয়ালি ভিন্ন রকম, এটা অনেকটা রেডিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল ডেফিনিশনের মতো। acute respiratory illness characterized by recently developed radiological pulmonary shadowing which may be lobar, multilobar or segmental. এটা হলো ডেফিনিশন। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন আছে, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, ওগুলো একটু দেখে নিতে হবে। লোবার নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কো নিউমোনিয়া হতে পারে। আমরা যেটা ওয়ার্ডে তোমাদের পরীক্ষায় দিয়ে থাকি এটা সাধারণত লোবার নিউমোনিয়া। নিউমোনিয়া কেন হয় এটা জানো, অর্গানিজম আছে, কিছু অর্গানিজমকে বলা হয় টিপিক্যাল, কিছু এটিপিক্যাল, কিছু ভাইরাল আছে। মোস্ট কমন অর্গানিজমটা জিজ্ঞেস করে সারা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। টিপিক্যাল এবং এটিপিক্যাল অর্গানিজম এটা আগের বইতে ছিল, আগের বইগুলোতে আছে, বা আব্দুল্লাহ স্যারের বইতে আছে, ডেভিডসনের নাই, কাজে এটা কারেন্টলি আর ওইভাবে জিজ্ঞেস করার কথা না। তারপর অনেক সময় জিজ্ঞেস করে যে হাউ উইল ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট বিটুইন টিপিক্যাল এবং এটিপিক্যাল। টিপিক্যালে দেখা যায় নিউমোনিয়ার ফিচারগুলো অনেক বেশি থাকে, অনেক বেশি ফিভার থাকে, একিউট অনসেট থাকে, পেশেন্ট অনেক বেশি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, এবং পেশেন্টের মেলেজ বা জেনারেল যে ফিচারগুলো সিস্টেমিক আপসেট এগুলো একটু কম থাকে। জেনারেল ফিচারগুলো বডি এক, মেলেজ, নশিয়া, ভমিটিং এগুলো কম থাকে। কিন্তু যেটা এটিপিক্যাল সেক্ষেত্রে দেখা যায় এটা একটু স্লো অনসেট এবং জেনারেল ফিচারগুলো বেশি থাকে। দ্যাট মিনস বডি এক, মেলেজ, টায়ার্ডনেস, নশিয়া, ভমিটিং, ফিভার অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ এগুলো একটু কম থাকে। এভাবে এটাকে ডিফারেন্সিয়েট করা যায়। মোস্ট কমন অর্গানিজম স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। এটা ওয়ার্ডে কীভাবে বোঝা যায়, আমরা যদি পেশেন্টের যদি COPD ড্রাই কফ থাকে, পরের দিকে এটা প্রোডাক্টিভ কফ হয় কয়েকদিন পরে, সাধারণত 3-4 দিন পরে। যদি একটা প্রোডাক্টিভ কফ হয় তাহলে আমরা স্পুটামের কালারটা দেখি। যদি এটা রাস্টি স্পুটাম হয় তাহলে আমরা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া এখান থেকে ধারণা করে নিতে পারি। এখান থেকে সারা জিজ্ঞেস করে ফেলতে পারবে যে স্পুটামের ক্রাইটেরিয়া ক্লাসিফিকেশনটা বলার জন্য 3 রকম আছে: সেরাস, মিউকোপুরুলেন্ট, পুরুলেন্ট অ্যান্ড রাস্টি স্পুটাম। সো এখানে রাস্টি স্পুটাম নিউমোকক্কাল স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া যেটা, এটাতে রাস্টি স্পুটাম হয়ে থাকে। নিউমোনিয়াতে আমরা তাহলে ডেফিনিশন শিখলাম, ক্লিনিক্যাল ফিচার, অর্গানিজম, দেন ইনভেস্টিগেশন। আমরা চেস্ট এক্সরে করবো। এখানে অনেকগুলো ইনভেস্টিগেশন আছে। মেন ইনভেস্টিগেশন অ্যাকচুয়ালি চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে থেকে বোঝা যায় কনসলিডেশন পাওয়া যায় উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম।
তারপরে আমরা সিবিসি টেস্ট করতে পারি, ইলেকট্রোলাইট করতে পারি। আদার বেসলাইন ইনভেস্টিগেশনটা, মেন ইনভেস্টিগেশনটা হলো চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে ফাইন্ডিংসটা এক্ষেত্রে স্যাররা জিজ্ঞেস করে কী পাওয়া যায়, কনসলিডেশন পাওয়া যায়। এছাড়া এটা দেখার জন্য আরও অনেকগুলো, যদি এটা কমপ্লিকেটেড হয় প্লুরাল ইফিউশন থেকে প্লুরাল ইফিউশন নিয়ে স্টাডি করা, ইফিউশন ফ্লুইড নিয়ে স্টাডি করা যায়। পেশেন্টের প্রোডাক্টিভ কাপ থাকলে কাফ স্টাডি করা যায়। সো আদার্স ইনভেস্টিগেশনস মে বি দেয়ার। সো নিউমোনিয়ার বেলায় ট্রিটমেন্টটা স্যাররা জিজ্ঞেস করে, এক্ষেত্রে স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের নাম জানতে চায়। হসপিটালাইজ আমাদের যে নিউমোনিয়াগুলো অ্যাকচুয়ালি এগুলো হলো সিভিয়ার নিউমোনিয়া। সিভিয়ারিটি বোঝার জন্য কার্ভ 65 স্কোরটা করতে হয়। সি ফর কনফিউশন, ই ফর ইউরিয়া, ব্লাড ইউরিয়া লেভেল যদি 7 মিলিমোল বা তার বেশি হয়। আর ফর রেসপিরেটরি রেট 30 অর মোর। বি ফর ব্লাড প্রেশার যদি 90-এর কম হয় সিস্টোলিক, আর ডায়াস্টোলিক যদি 60-এর কম হয়, এবং এজ যদি 65 বা তার বেশি হয়। এভাবে প্রতিটার পিছনে 1 করে নাম্বার, 5টার জন্য 5 নাম্বার। যদি পেশেন্টের 0 হয় স্কোর অর 1 তাহলে হোম ট্রিটমেন্ট, যদি 2 অর মোর হয় তাহলে হসপিটালাইজ ট্রিটমেন্ট, আর যদি স্কোর 4 অথবা 5 হয় তাহলে পেশেন্ট মে নিড আইসিইউ। এই স্কোরিংটা মনে রাখতে। আমাদের হাসপাতালে যেগুলো ভর্তি হয় এগুলো সাধারণত সিভিয়ার নিউমোনিয়া, দ্যাট মিনস এদের স্কোর 3 অর মোর, এবং এদের ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিই। কোন অ্যান্টিবায়োটিক দিই? অ্যান্টিবায়োটিক মাস্ট বি গাইডেড বাই কালচার সেন্সিটিভিটি, কিন্তু ব্লাইন্ডলি তো প্রথমে দিতে হয়, কারণ কালচার রিপোর্ট আসতে 3 দিন টাইম লাগে। তাহলে আমরা কোন অ্যান্টিবায়োটিক দিব মনে রাখবে, এটা ইনজেকশন কোএমোক্সিক্লেভ 1.2 গ্রাম আইভি 3 টাইমস ডেইলি, অ্যান্ড ইনজেকশন ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম টোয়াইস ডেইলি। কয়দিন দেওয়া হয়? মিনিমাম 7 দিন, 7 থেকে 14 দিন দেওয়া হয়। এটা পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন, রেডিওলজিক্যাল ফিচার সব মিলে ডিসিশন হয়। মিনিমাম 7 দিন, 7 দিন বলে সারা পাস করিয়ে দেবে। তাহলে আবার বলে নিন ট্রিটমেন্টটা, ইনজেকশন কোএমোক্সিক্লেভ 1.2 গ্রাম আইভি 3 টাইমস ডেইলি, অ্যান্ড ইনজেকশন ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম আইভি টোয়াইস ডেইলি। এটা হলো প্রিফার্ড ট্রিটমেন্ট। এছাড়া আরও অনেক ট্রিটমেন্ট আছে। আমরা অনেক সময় অনলি সেফট্রিয়াক্সন দিয়ে থাকি, অনেকে অনলি মেরোপেনাম দিয়ে থাকে, অনেকে অ্যামোক্সিসিলিন দিয়ে শুধু ট্রিটমেন্ট করতে পারে। ওগুলো ডিফারেন্ট, কিন্তু তোমরা প্রথম যেটা বলে নিলাম এটা বলে নিবা। নিউমোনিয়ার ক্ষেত্রে স্যাররা আরেকটা কোশ্চেন করে থাকে যে একটা পেশেন্টের আমি অ্যান্টিবায়োটিক দিলাম, নিউমোনিয়া ডায়াগনোসিস করলাম, কিন্তু পেশেন্টের হলো আমরা এক্সপেক্টেড রেজলিউশন দেখলাম না, পেশেন্ট ওইভাবে রিকভারি করলো না, আমরা 5-7 দিন দেখে ফেললাম রিকভারি করলো না, তাহলে কী কারণ হতে পারে? এটা একটা কোশ্চেন করে থাকে। দ্যাট মিনস হোয়াট আর দ্য কজ অফ ডিলেড রিকভারি অফ নিউমোনিয়া। তাহলে এক্ষেত্রে তোমার বলতে হবে যে প্রথমে ইনএডিকুয়েট অথবা ইনকারেক্ট ড্রাগ ডোজ ডিউরেশন, মানে আমরা ড্রাগ ঠিক দিছি কিন্তু ডিউরেশন ঠিক নেই, ডোজ ঠিক নেই, অথবা ড্রাগটাই আমরা ভুল দিছি, এটা হতে পারে। অথবা পেশেন্টের হতে পারে যে অ্যাসপিরেশন হয়ে গেছে, অথবা পেশেন্টের আন্ডারলাইং অন্য কোনো ডিজিজ থাকতে পারে, যেমন পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিকটিসিস, অথবা যদি ব্রঙ্কিয়াল কোনো অবস্ট্রাকশন থাকে, দ্যাট মিনস টিউমার, এডিনোমা বা ফরেন বডি দিয়ে, অথবা পেশেন্ট যদি ইমিউনোসাপ্রেসড হয়, যেমন পেশেন্ট লং টার্ম স্টেরয়েড নিচ্ছে, অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, অথবা সিকিডি যদি থাকে, তাহলে পেশেন্টের ডিলেড রেজলিউশন হতে পারে। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে ডিলেড রেজলিউশনের কজ কী কী আছে। সো এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট রিভিউ করতে হবে ডিলেড রেজলিউশনের বেলায়, এবং আদার্স পসিবিলিটি মাস্ট বি এক্সপ্লোরড। সো দিস আর অল অ্যাবাউট নিউমোনিয়া। দেন কাম টু দ্য পয়েন্ট, ব্রঙ্কিকটিসিস। ব্রঙ্কিকটিসিস নাম থেকে শোনা যায় জিনিসটা কি? ব্রঙ্কাস একটেশিয়া, দ্যাট মিনস ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাস দ্যাট ইজ প্রক্সিমাল টু টার্মিনাল ব্রঙ্কিউল। যদি ডিস্টাল টু টার্মিনাল ব্রঙ্কিউল হয় তাহলে এটাকে বলে এমফাইসিমিয়া, কিন্তু যদি প্রক্সিমালি হয় তাহলে সেটাকে বলে ব্রঙ্কিকটিসিস। কিছু কজ জিজ্ঞেস করতে পারে ব্রঙ্কিকটিসিসের, ডেভিডসন একটা বক্স আছে সুন্দর করে। যদি অ্যাডাল্ট এজ হয় তাহলে আমরা যেটা ওয়ার্ডে পাই সবচেয়ে বেশি, পালমোনারি টিউবারকুলোসিস ইজ দ্য মোস্ট কমন অফ ব্রঙ্কিকটিসিস। মানে ব্রঙ্কিকটিসিস একটা প্রাইমারি ডায়াগনোসিস না, এটা আন্ডারলাইং অন্য একটা কজ থাকে আবার, যেমন পালমোনারি টিউবারকুলোসিস যদি থাকে এটা হতে পারে, অথবা রিপিটেড ইনফেকশন, অথবা যদি টিউমার থাকে লাং ক্যান্সার, অথবা আরেকটা আছে যে এবিপিএ, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারগিলোসিস কমপ্লিকেটিং অ্যাজমা। এই 4টা হলো অ্যাডাল্টে কজ আছে। আরেকটা জেনেটিক কজ আছে, সেটা মাথায় রাখতে হবে, সেটা হলো সিস্টিক ফাইব্রোসিস। ওটা সাধারণত ইয়াং এজে নিয়ে আসে, সিস্টিক ফাইব্রোসিস, এটা মাথায় রাখতে হবে। সো আমাদের ওয়ার্ডে সবচেয়ে বেশি পাই পালমোনারি টিউবারকুলোসিস। যদি কোনো পেশেন্টের হলো ব্রঙ্কিকটিসিস আমরা সাসপেক্ট করি, তাহলে আমরা প্রথম কোশ্চেনে হলো আপনার আগে কখনো টিউবারকুলোসিস হয়েছিল কিনা, যক্ষা রোগ হয়েছিল কিনা চেস্টে, হ্যাঁ, এভাবে আমরা হিস্ট্রিটা নিয়ে থাকি। তাহলে ব্রঙ্কিকটিসিসের পেশেন্ট কী কমপ্লেন নিয়ে আসবে? প্রফিউজ কফ, প্রোডাক্টিভ অফ স্পুটাম, এবং যেটা থাকবে একদম ব্যাড অর্ডার, পেশেন্টের হেলিটোসিস থাকে, ফিভার থাকতে পারে, মানে পেশেন্টের ফিচারগুলো অনেকটা
নিউমোনিয়া ধরনের। তবে নিউমোনিয়াতে ইনিশিয়ালি ড্রাই কফ থাকে, পরে প্রোডাক্টিভ হয়। ব্রঙ্কিয়েক্টিসিসে সবসময় প্রোডাক্টিভ কফ হয়। নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন কিন্তু সাপ্রোটিভ নিউমোনিয়া বা লাং অ্যাবসেস পরের দিকে যেটা হয়। লাং অ্যাবসেস এবং ব্রঙ্কিয়েক্টিসিস দুইটা কিন্তু কাছাকাছি, দুইটাই কি সাপ্রোটিভ লাং ডিজিজ বলে, এবং দুইটার ক্লিনিক্যাল ফিচার একই রকম। ব্রঙ্কিয়েক্টিসিস যখন পড়বে বা নিউমোনিয়া যখন পড়বে তখন একই সাথে লাং অ্যাবসেসটাও পড়া হয়ে যায়, কারণ ট্রিটমেন্ট সেম। নিউমোনিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্টটা হয়তো 7 থেকে 14 দিন দেওয়া অ্যান্টিবায়োটিক, লাং অ্যাবসেসের বেলা একটু লঙ্গার ডিউরেশন লাগতে পারে, কারণ আপ টু 4 উইকস পর্যন্ত লাগতে পারে অ্যাবসেসের বেলা। এবং অ্যাবসেসের বেলায় আগের ট্রিটমেন্টের সাথে মেট্রোনিডাজলটা ইনজেক্টেবল অ্যাড করতে হয়। আর ব্রঙ্কিয়েক্টিসিস এক্সামিনেশনে আসলে যেটা পাওয়া যায় সেটা হলো পেশেন্টের ওয়াইড স্প্রেড প্রেকেলস, একদম কোর্স ক্রিপিটেশনস। ব্রঙ্কিয়েক্টিসিস সাধারণত বাইলেটারি বেজের দিকে বিষয়, সো বাইলেটারাল এক্সটেন্সিভ বাইলেটারাল কোর্স ক্রিপিটেশনস এটা বেশি পাওয়া যায়, এবং হুইচ অল্টার্স আফটার কফিং। পেশেন্ট কাশি দিলে এটা আবার ক্যারেক্টারটা অল্টার হয়ে যায়। আর যদি বাইলেটারাল ফাইন ক্রিপিটেশন পাওয়া যায় এবং হুইচ ডাজ নট অল্টার আফটার কফিং এটা যদি হয়, তাহলে সেটা হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এখানে এটার সাথে ওইটা একটু রিলেটেড হিসেবে মনে রাখতে হবে। আমি নিউমোনিয়ার ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছি, নিউমোনিয়ার এক্সামিনেশন ফাইন্ডিংসটা অলসো এটা একটু জিজ্ঞেস করতে পারে, যেহেতু কনসলিডেশন হয় ওখানে কী পাওয়া যাবে। যদি পারকাশন আর অস্কালটেশনটা ভালোভাবে জেনে রাখতে হবে। পারকাশনে হয় ডাল, আগে তো উডিডাল স্টোনিডাল বলা হতো, এখন এই টার্মগুলো তুলে ফেলছে, শুধু ডাল। যদি উডিডাল স্টোনিডাল জিজ্ঞেস করে তাহলে বলতে হবে উডিডাল, আর অস্কালটেশন করলে ব্রেথ সাউন্ড পাবে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এবং এডিশনাল সাউন্ডের বেলায় পেশেন্টের সাধারণত কিছু নাও থাকতে পারে, অথবা থাকলে কিছু ক্রিপিটেশনস থাকতে পারে। যদি ক্রিপিটেশন কেন পাওয়া যায়, সাধারণত কনসলিডেশনের জন্য ক্রিপিটেশনস হয় না, যখন নিউমোনিয়া রেজুলেশন হয়ে যায়। নিউমোনিয়ার 4টা স্টেজ আছে, স্টেজ অফ কনজেশন, রেড হেপাটাইজেশন, গ্রেড হেপাটাইজেশন অ্যান্ড রেজুলেশন। যখন রেজুলেশন হয়ে যায় তখন দেখা যায় কিছু কিছু ক্রিপিটেশন পাওয়া যেতে পারে, পেশেন্টের কোর্স ক্রিপিটেশন পাওয়া যেতে পারে, আর ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ থাকে। ব্রঙ্কিয়েক্টিসিসের পেশেন্টও নিউমোনিয়া নিয়ে আসতে পারে, সো সেম ধরনের ফাইন্ডিংস থাকতে পারে। অথবা শুধু ব্রঙ্কিয়েক্টিটিক যে ফাইন্ডিংসটা বললাম, যে বাইলেটারাল কোর্স ক্রিপিটেশনস হুইচ অল্টার্স আফটার কফ, এই জিনিসটা থাকতে পারে। আর জেনারেল এক্সামিনেশন একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস থাকে ব্রঙ্কিয়েক্টিসিসে, সেটা হলো ক্লাবিং থাকে। এটা লাং অ্যাবসেসও থাকে ক্লাবিং, কিন্তু নিউমোনিয়াতে ক্লাবিং থাকে না। কাজে এটা একটু ব্রঙ্কিয়েক্টিসিস থেকে জানতে হবে। আর ব্রঙ্কিয়েক্টিসিসের ট্রিটমেন্ট পেশেন্ট যা সিমটম নিয়ে আসে ওটার উপর ভিত্তি করে, যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে তাহলে ব্রঙ্কোডাইলেটর অ্যান্ড স্টেরয়েড। আর একটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট সেটা হলো কাফ এক্সপেক্টোরেশনের জন্য আমরা পারকাশন করি, চেষ্টার উপর এভাবে পারকাশন করি, যেদিকে যদি আমরা এফেক্টেড লোবটা জানতে পারি এটাকে উপরে রেখে পেশেন্ট কাফ করা হয় এবং পেশেন্টকে ভিগোরাসলি কাফিং করতে বলা হয়। এটা ডেইলি 5 to 10 মিনিটস টুয়াইস ডেইলি করলে দেখা যায় কাফটা এক্সপেক্টোরেশন হয়ে যায় এবং পেশেন্ট সিমটোমেটিকলি অনেক রিলিফ হয়। এছাড়া অ্যান্টিবায়োটিক লাগে। ব্রঙ্কিয়েক্টিসিস অনেক সময় এটিপিক্যাল অর্গানিজম বা স্পেশালি সিউডোমোনাস এরোজেনাসা, যেটা সিউডোমোনাস দিয়ে ইনফেকশন হয়। সিউডোমোনাস কিন্তু খুব খারাপ ধরনের অর্গানিজম, এটা মনে রাখবা। এটাকে মারতে হলে তোমাকে একটু স্পেশাল অ্যান্টিবায়োটিক লাগে। তোমাদের টেক্সট বুকে যেগুলো লিখেছে যেমন ওইগুলোর মধ্যেই আমি বলি সিপ্রোফ্লক্সাসিন আছে ওরাল, এছাড়া পাইপারাসিলিন, টাজোব্যাক্টাম আছে, সেফটাজিডিম আছে। এগুলো হলো তোমরা স্পেশাল আলাদা অ্যান্টিবায়োটিক মনে রাখতে হবে, যে সিউডোমোনাস ইনফেকশনটা ব্রঙ্কিয়েক্টিসিসের বিষয়, এটার জন্য সেপারেট অ্যান্টিবায়োটিক লাগে। এছাড়া আদার্স ট্রিটমেন্ট অপশন আছে, যেমন সার্জারি আছে, আদার্স অপশন। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আবার এদের যেহেতু ঘন ঘন অনেক সময় এক্সাজারবেশন হয়, এই জন্য আমরা অনেক সময় বলি যে রোটেটিং অ্যান্টিবায়োটিক। দ্যাট মিনস আমরা ওর কাফ সেন্সিটিভিটি, কালচার সেন্সিটিভিটি টেস্ট করে 3টা অ্যান্টিবায়োটিক চুজ করে রাখবো এবং একবার এক একটা অ্যান্টিবায়োটিক দিব। প্রথমে 1 নাম্বার দিলাম, পরের মাসে দেখা যায় এক্সাজারবেশনে 2টা দিলাম, তারপর এক্সাজারবেশনে 3টা দিলাম, তারপর আবার 5টা, তাহলে অ্যান্টিবায়োটিক যাতে রেজিস্ট্যান্সটা না হয়। এটা অনেক সময় স্যাররা জানতে চাইতে পারে। তাহলে এই হলো ব্রঙ্কিয়েক্টিসিস নিয়ে। আমি এখানে যেহেতু একটু করপালমোনেল বলে নিই, ব্রঙ্কিয়েক্টিসিসের সাথে একটু করপালমোনেল বলে নিই। করপালমোনেল আমি যে অলরেডি 4টা টপিক, সিওপিডি, নিউমোনিয়া এবং ব্রঙ্কিয়েক্টিসিস, এগুলোর মধ্যে সিওপিডি এবং ব্রঙ্কিয়েক্টিসিসের সাথে করপালমোনেল নিয়েও পেশেন্ট আসতে পারে। হোয়াট ইজ করপালমোনেল, ডেফিনিশনটা আগে জানতে হবে। এটা অনেকেই ডেফিনিশনটা জিজ্ঞেস করলে বলে, করপালমোনেল ডেফিনিশন খুবই কমনলি জিজ্ঞেস করে। অনেকেই বলে ফেলে হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর। অ্যাকচুয়ালি করপালমোনেল মিনস হার্ট ফেলিওর না, থাকতে পারে না করতে পারে। সো এটার ডেফিনিশনটা হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিওর ডিউ টু লাং কজ অর চেস্ট ওয়াল কজ। লাং কজ বলতে চেস্ট ওয়াল কজে হইলেও হবে, অথবা পালমোনারি ভাস্কুলার কজ।
তাহলে কি বললাম, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিওর ডিউ টু লাং কজ অর চেস্ট ওয়াল কজ। লাং কজের মধ্যে আবার দুই রকম হতে পারে, এটা লাং প্যারেনকাইমাল কজ হতে পারে অথবা ভাস্কুলার কজ হতে পারে। যেমন ডিপিএলডিতে যেটা হয় এটা লাং প্যারেনকাইমাল কজ, লাং ভাস্কুলার কজ যেমন পালমোনারি হাইপারটেনশন, চেস্ট ওয়াল কজ যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলিটিস অথবা সিভিয়ার কাইফোস্কোলিওসিস, এগুলো থাকলেও পেশেন্টের করপালমোনিল হতে পারে। সো পেশেন্ট কী নিয়ে আসবে, রাইট হার্ট ফেলিউরের ফিচারগুলো মূলত নিয়ে আসতে পারে। হাইপারট্রফি থাকলে তো আসলে সিমটম থাকে না, পেশেন্ট আসে না আর কি। আমাদের কাছে পেশেন্টের কী থাকতে পারে, রাইট হার্ট ফেলিউরের তিনটা একদম কার্ডিনাল ফিচার, অ্যাঙ্গার্স জিবিপি, টেন্ডার হেপাটোমেগালি অ্যান্ড পেরিফেরাল এডিমা। এই তিনটা জিনিস সবগুলো থাকতে পারে, অথবা পেশেন্টের দেখা যায় যে শুধু পেরিফেরাল এডিমা এগুলো ডেভেলপ করে, অথবা পেশেন্ট দেখা গেলো যে নিজেই কিছু ডায়ুরেটিক্স খেয়ে আসছে। তো সেক্ষেত্রে দেখা যায় একসাথে সব ফাইন্ডিংস ওইভাবে নাও পাওয়া যেতে পারে। করপালমোনিলের কিছু কজ যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে, এক নম্বরে সিপিডি বলবে, যেহেতু তোমাদের সিপিডি বেশি পড়ানো হয়, ব্রঙ্কিকটিসিস পড়ানো হয়, ব্রঙ্কিকটিসিস বলবে। তোমাদের যেগুলো টপিক্সে আমরা ডিসকাশন করি তার মধ্যে এই দুইটা কজেই হয়, এছাড়া আরও কিছু কজে হয়, এগুলো তোমাদেরকে আসলে আমরা পড়াই না। যেমন ডিপিএলডি, পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি এম্বোলিজম, তারপর বলে ফেললাম অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলিটিস, সিভিয়ার কাইফোস্কোলিওসিস, আরও কিছু কজ আছে, কিন্তু ওগুলো লাগবে না, কমনগুলো বলতে পারলে হলো। ব্রঙ্কিয়াল অ্যাজমা করপালমোনিল করে, এটা অক্সফোর্ড যেটা ওই যে পকেট একটা হ্যান্ডবুক আছে মেডিসিনের, ওটাতে আছে, কিন্তু আমাদের স্যাররা ওটা শুনতে চান না। ব্রঙ্কিয়াল অ্যাজমা করপালমোনিল করে ওটা বললো না তোমরা কখনো, ওটা বলবে না, সিভিডি বলবে। তাহলে এই হলো করপালমোনিল নিয়ে সামান্য একটু জিনিস জানতে হয়। এবার আমি চলে আসি একটা বড় টপিকস, পালমোনারি টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস আসলে অনেক বড় একটা জিনিস, সেটা একদম এক্সটেন্সিভ পড়তে হয়। টিউবারকুলোসিস পেশেন্টগুলো আমরা তোমাদের লং কেসে দিয়ে থাকি, সেখানে সাধারণত টিউবারকুলোসিস পেশেন্টগুলো কি নিয়ে আসে, বেশিরভাগ প্লুরাল ইফিউশন নিয়ে আসে। প্লুরাল ইফিউশন নিয়ে আসে, হিস্ট্রি নিলে দেখা যায় টিউবারকুলোসিস হিস্ট্রি পাওয়া যায়। পেশেন্টের কীরকম হিস্ট্রি থাকে, সাধারণত একটা ফিভার থাকে যেটা ইউজুয়ালি লো গ্রেড থাকে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকে এবং নট অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড রাইগর, এটা নিয়ে আসে। সেটা পেশেন্টের ওয়েট লস থাকতে পারে, পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকতে পারে, পেশেন্টের কফ থাকতে পারে, হিমোপ্লাইসিস থাকতে পারে, এবং যদি কমপ্লিকেশন ডেভেলপ করে ফেলে যেমন মেসি প্লুরাল ইফিউশন, অথবা আগে পালমোনারি টিউবারকুলোসিস ছিল, ওখান থেকে লাং ফাইব্রোসিস হয়ে গেছে, তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়েও আসতে পারে। তাহলে এগুলো হলো পালমোনারি টিউবারকুলোসিসের ক্লিনিক্যাল ফিচার্স। যদি সাথে এক্সট্রা পালমোনারি ফিচার থাকে তাহলে ওটারও ফিচার থাকতে পারে। তাহলে আমাদের এখানে মূলত জিনিসটা হলো পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে ডিসকাশন। এখানে দুইটা একটু এক্সট্রা জিনিস আছে, সেটা হলো প্রাইমারি পালমোনারি টিবি বলতে একটা কথা আছে, প্রাইমারি টিউবারকুলোসিস বলতে একটা কথা আছে, আর একটা হলো ক্রিপ্টিক টিবি। দুইটা জিনিস একটু জেনে নিতে পারে। প্রাইমারি টিবি মানে এটা টিউবারকুলোসিস ডিজিজ করে না, ইনফেকশন করেছে। যেমন প্রাইমারি ইনফেকশন হলে কিন্তু আমাদের এমটি টেস্ট পজিটিভ হয়ে যায়, কিন্তু এমটি টেস্ট পজিটিভ মানে যে সে টিউবারকুলোসিস ডিজিজে ভুগতেছে ব্যাপারটা এমন না, এটা জাস্ট ইনফেকশন, ওটা থেকেও হতে পারে। আর ক্রিপ্টিক টিবি হলো সাধারণত ওল্ড এজে থাকে, ওখানে এমটি টেস্ট নর্মাল থাকতে পারে, পেশেন্টের দেখা যায় হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে, ব্লাড টেস্ট করলে লিউকেমিয়ার মতো ফিচার বা প্যানসাইটোপেনিয়ার মতো ফিচার্স আছে। তো সেগুলোকে তো সাধারণত বায়োপসি করে ডায়াগনোসিস করতে হয়, আর লিভার অথবা বোন মেরো বায়োপসি করে। এটা হলো ক্রিপ্টিক টিউবারকুলোসিস, ক্রিপ্টিক CRYPTIC, ক্রিপ্টিক টিউবারকুলোসিস। এই দুটো একটু এডিশনাল জিনিস একটু পড়ে নেবে। টিউবারকুলোসিসের আমি মনে করি তোমরা আসলে অনেক কিছুই পারো। টিউবারকুলোসিসের কী কী ফিচার্স, একটা লং টার্ম কমপ্লিকেশন কী নিয়ে আসে, একটা তো বললাম যে হলো ফাইব্রোসিস হতে পারে, এছাড়া তোমার লাং ক্যালসিফিকেশন অথবা প্লুরাল ক্যালসিফিকেশন হতে পারে, ব্রঙ্কিকটিসিস হতে পারে, ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা হতে পারে। এটা কমপ্লিকেশনের ডেভিডসনের একটা বক্স আছে, ওখান থেকে একটু পড়ে নেবে। এছাড়া এক্সট্রা পালমোনারি কিছু টিউবারকুলোসিস আছে, ওগুলো কোথায় কোথায় হয়, মোস্ট কমন হলো লিম্ফ নোড, এছাড়া জিআইটি হতে পারে, পেরিকার্ডিয়াল হতে পারে, মেনিনজিয়াল হতে পারে, বোন হতে পারে, ওগুলো একটা জেনে নেবে। টিউবারকুলোসিস ইনভেস্টিগেশনে তোমরা জানো সিবিসি টেস্ট করলে আমরা কী পাবো, ইওসিনোফিল কাউন্ট, ইএসআরটা সাধারণত অনেক বেশি হয়ে যায়। একটা কোশ্চেন স্যার অনেক সময় করে থাকে যে ইএসআর মোর দেন 100 অথবা স্কাই হাই ইএসআরের কয়েকটা কজ বলো, সেক্ষেত্রে আমরা পালমোনারি টিউবারকুলোসিসটা অনেকে 1 নম্বরে বলে থাকি। এছাড়া মাল্টিপল মায়োলোমা, মেলিগন্যান্সি, আদার্স কজেস আছে, কয়েকটা কজ সারা জিজ্ঞেস করলে এটা বলতে পারো। স্পেশাল কিছু টেস্ট আছে টিউবারকুলোসিসের, বর্তমানে দেখা যায় এটা জিজ্ঞেস করা হয়। যেমন প্লুরাল ফ্লুইড একটা স্পেশাল টেস্ট আছে, এডিএ টেস্ট, এডিনোসিন ডিআইমাইনেজ টেস্ট। এটা 40-এর উপর বেশি হলে সিগনিফিকেন্ট, আমরা
টিউবারকুলোসিস মনে করে থাকি। এছাড়া জিন এক্সপার্ট নামে একটা টেস্ট আছে, এটা সাধারণত কফ স্যাম্পল অথবা আদার স্যাম্পল নিয়েও করা যায়। জিন এক্সপার্ট এটার দেখা যায় স্পেলিংটা সারা জিজ্ঞেস করে, GENEX, এক্সটা বড় হাতের, জিটা বড় হাতের, PERT, জিন এক্সপার্ট টেস্ট, এটা সারা জিজ্ঞেস করে থাকে। এছাড়া আরেকটা টেস্ট আছে ইগ্রা, ইন্টারফেরন গামা রিলিজ টেস্ট, ইগ্রা টেস্ট। এই জিনিসগুলো হলো জিজ্ঞেস করতে পারে। এছাড়া নর্মাল যে টেস্টগুলো, স্পুটাম টেস্ট, স্পুটামের সবগুলো জিনিস, প্লুরাল ফ্লুইড স্টাডি, ওর মধ্যে কী দেখা হয়, এগুলো সবগুলো জিনিস জানতে হবে বিস্তারিত, ওর মধ্যে কী কী করা হয়। এডিশনালি ADA, জিন এক্সপার্ট এবং ইগ্রা, এই তিনটা টার্ম জেনে নিতে হবে নর্মালি যা পড়ো তার সাথে। ট্রিটমেন্ট তোমরা জানো, এগুলো ক্যাটাগরি 1, 2 ভাগ করে দেওয়া হয়। বর্তমানে যদিও ক্যাটাগরি 2টা তুলে দিয়েছে, বলা হয় জাস্ট রিট্রিটমেন্ট। তোমরা আগের মতো বললেও সমস্যা নেই। ক্যাটাগরি 1, 2 ট্রিটমেন্ট 6 মাস, 9 মাস। আর কিছু স্পেশাল সিচুয়েশন আছে, ওখানে আমরা 1 বছর, 18 মাস অথবা 12 মাস পর্যন্ত ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে পালমোনারি টিউবারকুলোসিস সাধারণত আমরা 6 মান্থস দিয়ে থাকি। টিউবারকুলোসিসে নতুন একটা ড্রাগ ট্রিটমেন্টে ইউজ করা হয় ফার্স্ট লাইন হিসেবে, সেটার নাম কি? লিভোফ্লক্সাসিন। এটা অনেক স্যার জানতে চাইতে পারে। আগের যে ড্রাগগুলো ওগুলো আমরা জানি, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, প্যারাজিনামাইড, স্ট্রেপ্টোমাইসিন এবং ইথামবিউটল। বর্তমানে স্ট্রেপ্টোমাইসিনটা খুব একটা আর ইউজ হয় না, ইথামবিউটলটা অনেকে আর ইউজ হয় না। এই দুইটার বদলে অনেক সময় লিভোফ্লক্সাসিন ইউজ হয়। ইথামবিউটল যাও একটু ইউজ হয়, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা বলি আর কি। কিন্তু স্ট্রেপ্টোমাইসিনটা অনেকটা ইউজটা উঠে গেছে, যেহেতু এটা ইনজেক্টেবল ড্রাগ এবং অনেক কমপ্লিকেশনস আছে, এই জন্য অনেক দেশ থেকে এটা তুলে দিছে। এবং ইফিকেসি কম, এটা রেজিস্ট্যান্স অনেক ডেভেলপ হয়ে গেছে। তো একটা পেশেন্টে আমরা এনটিটিভি ট্রিটমেন্ট দিলাম, পেশেন্ট কয়েকদিন পরে আসলো যে তার পায়ে ব্যথা, কী ডায়াগনোসিস হতে পারে? তো প্রথমে জিজ্ঞেস করে পায়ের কোথায় বলা, সাধারণত ফার্স্ট MTP যে জয়েন্ট, মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, ওখানে আর্থ্রাইটিসের ফিচার নিয়ে আসতে পারে, যেটাকে আমরা গাউট বলি। তাহলে কোন ড্রাগ বন্ধ করবে, এরকম সারা কিছু কোশ্চেন করে থাকে। প্যারাজিনামাইড আমরা বন্ধ করবো। অথবা একটা পেশেন্ট এনটিটিভি ড্রাগ দিলাম, পেশেন্টের জন্ডিস হলো, তুমি কী করবে, এরকম অ্যাপ্রোচ জিজ্ঞেস করে। তাহলে আমরা কী করবো, জন্ডিস এনটিটিভি ড্রাগ দেওয়ার পরে জন্ডিস হলে তাহলে এটা ড্রাগ ইন্ডুসড হতে পারে অথবা ভাইরাল হেপাটাইটিস দিয়ে হতে পারে, আনরিলেটেড টু দিস ডিজিজ। তাহলে আমরা প্রথম ভাইরাল স্ক্রিন অ্যান্ড আদার যে কজগুলো, এগুলো আমরা এক্সক্লুড করবো। দেন যদি আমাদের মনে হয় এটা ড্রাগ ইন্ডুস, ইনিশিয়ালি আমরা সব ড্রাগই বন্ধ করে দেবো। সাধারণত ড্রাগ বন্ধ করে জন্ডিস সাবসেট করে। জন্ডিস সাবসেট করার সাধারণত 2 উইকস পরে আমরা এর মধ্যে এনজাইম টেস্টগুলো করি। এগুলো যখন সেটেল হয়ে যায় তখন আমরা ড্রাগ আরম্ভ করতে পারি, অথবা যদি এনজাইম টেস্ট না করা পসিবল হয় তাহলে আমরা 2 উইকস ওয়েট করি। 2 উইকস পরে আমরা ড্রাগগুলো আবার আরম্ভ করতে পারি। এখানে 2 ধরনের মতামত আছে। কোনো স্যার বলেন যে একবার আগের মতোই আমরা আরম্ভ করব, আবার কেউ কেউ বলেন যে ইনক্রিমেন্টাল ডোজ। দ্যাট মিনস ধরো আমরা লিস্ট হেপারোটক্সিক ড্রাগ যেগুলো আছে, এগুলো যেমন ধরো আমরা একটা আইসোনিয়াজিড দিয়ে আরম্ভ করবো। প্রথমে কম ডোজে দেবো, প্রথম দিন হাফ ডোজে দেবো, পরের দিন ফুল ডোজে দেবো, দেখবো যেতে হচ্ছে কিনা। এটাতে না হলে আইসোনিয়াজিডের সাথে পরে রিফাম্পিসিন যোগ করবো, কম ডোজে তারপরে বেশি ডোজে। প্যারাজিনামাইড বেশি হেপারোটক্সিক, এটা সবার পরে দেওয়া হয়। মোস্ট কমন কজ কিন্তু জন্ডিসের রিফাম্পিসিন, এগুলোর মধ্যে মোস্ট ফ্রিকোয়েন্সি। কিন্তু রিফাম্পিসিনের যে জন্ডিস হয় সেটা খুব বেশি সিভিয়ার না, মোস্ট সিভিয়ার হলো প্যারাজিনামাইড। এনডিটিভি ট্রিটমেন্টের সাথে তোমরা জানো এগুলো আমরা একটা এডিশনাল ট্রিটমেন্ট দিয়ে থাকি, আইসোনিয়াজাইড পেরিফেরাল নিউরোপ্যাথি করে। সেক্ষেত্রে ভিটামিন B6 আমরা যতদিন এনটিটিভি ড্রাগ চলে ততদিন আমরা ভিটামিন B6 দিয়ে থাকি। বর্তমানকালে তো অনেক রেজিস্ট্যান্ট টিবি পাওয়া যাচ্ছে, এখানে একটু ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। সেটা হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি কাকে বলে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি কাকে বলে, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট কাকে বলে? প্রথম হলো ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। দ্যাট মিনস এনি ফার্স্ট লাইন ড্রাগ যদি রেজিস্ট্যান্ট হয় যে কোনোটা, তাহলে এটা হলো ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হলো ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে রিফাম্পিসিন এবং আইসোনিয়াজাইড দুইটাই যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। আর এক্সটেন্সিভ রেজিস্ট্যান্ট হলো যদি রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড প্লাস এনি ফ্লুরোকুইনোলন প্লাস এনি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। দ্যাট মিনস চারটা ড্রাগ যদি একসাথে রেজিস্ট্যান্ট হয় তাহলে এটাকে এক্সটেন্সিভ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বলা হয়। তাহলে এই হলো টিউবারকুলোসিস থেকে। তারপরে আমরা চলে আসি একটা টপিকস, নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স এটা একটু জানতে হবে, এটা অনেক জায়গাতে জিজ্ঞেস করতে পারে। নিউমোথোরাক্স তোমরা জানো যে এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি, এটা ক্লাসিফিকেশনটা জানতে হবে, এটার ট্রিটমেন্টটা জানতে হবে। নিউমোথোরাক্স এটা তোমরা একটু করে নিও, এটা সিম্পল জিনিস তোমরা পারবে। এটা এক্সামিনেশন ফাইন্ডিংসটা স্যার একটু জিজ্ঞেস করে
সাধারণত এখানে পারকাশন নোটটা হাইপার রেজোনেন্ট হয়। আমাদের মূলত এই একটা কন্ডিশন আছে যেখানে হাইপার রেজোনেন্ট পারকাশন নোট বলতে হয়। আর আমরা যদি অসকালটেশন করি তাহলে সব সাউন্ড অ্যাবসেন্ট। তো অনেক স্যার এটা এইভাবে বলে থাকেন যে রেজোনেন্ট পারকাশন নোট অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ অ্যাবসেন্ট অথবা সাইলেন্ট চেস্ট ইজ ক্যারেক্টারিস্টিক অফ নিউমোথোরাক্স। কারণ রেজোনেন্ট আর হাইপার রেজোনেন্ট অনেক সময় দুটো ডিফারেন্সিয়েট করা যায় না, এটা কি রেজোনেন্ট না হাইপার রেজোনেন্ট। দ্যাট মিনস তুমি রেজোনেন্ট পারকাশন নোটে আওয়াজ হয়েছে কিন্তু অসকালটেশন করার সময় একদম সাইলেন্ট চেস্ট, সেটাই তোমার নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স আমরা সাধারণত এখন আর শর্ট কেসে দিই না, যেহেতু এটা একটা একুট ইমার্জেন্সি কন্ডিশন, পেশেন্ট অন ট্রিটমেন্ট থেকে খুব একটা দেওয়া হয় না, এমনি সারা জিজ্ঞেস করতে পারেন। তারপর চলে আসি ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট আমরা পরীক্ষা হলে দিয়ে থাকি। এটা আসলে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট, তোমরা জানো এটার সাথে হলো সিইপিডি মানে স্মোকিংয়ের একটা রিলেশন আছে। দেখা যায় ব্যাকগ্রাউন্ডে একটা সিইপিডি হিস্ট্রি থাকে, অনেকের ওল্ড এজে হয়। এবং পেশেন্ট কী নিয়ে আসতে পারে, সাধারণত ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্টের অনেকে কমপ্লিকেশন সরাসরি কিছু সিমটম নিয়ে আসতে পারে, অথবা অনেকে দেখা যায় কমপ্লিকেশন হয় ওইটার সিমটম নিয়ে আসতে পারে। যেমন পেশেন্টের হলো কফ, হিমোপ্টেসিস, ওয়েট লস এগুলো নিয়ে আসতে পারে। অথবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা দেখা গেছে যে মেলিগনেন্সি হয়ে গেছে, ডিসেমিনেশন, মেটাস্টেসিস হয়ে গেছে, ওখান থেকে যেমন বোনে মেটাস্টেসিস হয়েছে, বোন পেন, লিভারে হয়েছে জন্ডিস, এরকম নিয়ে আসতে পারে। ব্রেনে মেটাস্টেসিস হয়েছে, কনভালশন, পার্সোনালিটি চেঞ্জ, এগুলো নিয়ে আসতে পারে। প্লুরাল ইফিউশন খুব একটা কমন জিনিস ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ওল্ড এজে প্লুরাল ইফিউশন নিয়ে আসলে আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমাটা মাথায় রাখি। তো এখানে একটু প্লুরাল ইফিউশন নিয়ে একটু ডিসকাশন করে ফেলি। সেটা হলো যদি কোনো পেশেন্টের আমরা প্লুরাল ইফিউশন পাই তাহলে আমরা কী কী ডিফারেন্সিয়ালস চিন্তা করবো আমাদের দেশের পার্সপেক্টিভে। একটা হলো ওল্ড এজ যদি হয় তাহলে 1 নম্বর ব্রঙ্কিয়াল কার্সিনোমা, যদি ইয়াং এজ হয় তাহলে আমরা নিউমোনিয়া অথবা পালমোনারি টিবি এগুলো রাখতে পারি। এছাড়া পালমোনারি ইনফেকশন এবং কিছু রিউমাটোলজিক্যাল আলাদা ডিজিজ। 4টা ডিডি তোমাদের বলতেই হবে এমবিবিএস পিরিয়ডে। একটা হলো নিউমোনিয়া, পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, পালমোনারি ইনফেকশন। এই 4টা বলে আমরা খুশি। প্লুরাল ইফিউশনের 4টা কাজ। সো ব্রঙ্কিয়াল কার্সিনোমা প্লুরাল ইফিউশন নিয়ে আসতে পারে। ব্রঙ্কিয়াল কার্সিনোমার আমরা যদি জেনারেল এক্সামিনেশন করি তাহলে কী পেতে পারি, সাধারণভাবে জিজ্ঞেস করতে পারি। হাতে আমরা ক্লাবিং পাবো, এখানে আমরা লিভ নোড পেতে পারি। এছাড়া পেশেন্টের জেনারেলাইজড ওয়েস্টিং থাকতে পারে। এখান থেকে একটু ক্লাবিংটা বলে নিই যে ক্লাবিংয়ের কজগুলো স্যাররা জিজ্ঞেস করে যে ক্লাবিংয়ের কিছু কমন 4-5টা কজ বলো। মনে রাখবে ক্লাবিং মানে অ্যাকচুয়ালি রেসপিরেটরি কজ, রেসপিরেটরি কজটাই মেইন কমন, বাকিগুলো আসলে খুব একটা কমন না। কী কী আছে ক্লাবিংয়ের, ডেভিডসনে কিন্তু পালমোনারি টিউবারকুলোসিস ক্লাবিংয়ের কজের মধ্যে আছে, কিন্তু পরীক্ষা হলে তোমরা কখনোই এটা বলবে না, পালমোনারি টিউবারকুলোসিস কখনো বলবে না অ্যাকচুয়ালি। সো ক্লাবিংয়ের কজ হলো সাপোর্টিভ যে লাং ডিজিজগুলো, যেমন ধরো লাং অ্যাবসেস, ব্রঙ্কিকটিসিস, এগুলো তৈরি থেকে এমপাইমা থোরাসিস, এগুলো সাপোর্টিভ লাং ডিজিজ। এছাড়া ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে তো অবশ্যই হয়, এগুলোতে হয়ে থাকে। আচ্ছা, এই 4-5টা কজই বলবে। তাহলে কী কী, লাং অ্যাবসেস, ব্রঙ্কিকটিসিস, 3 নম্বরে ব্রঙ্কিয়াল কার্সিনোমাটা বলে ফেলাটা বেটার। দেন ডিপিএলডি, এমপাইমা থোরাসিস, এগুলো চেস্ট কজে হয়। টিউবারকুলোসিসটা বলবে না। অ্যাকচুয়ালি টিউবারকুলোসিস লং স্ট্যান্ডিং ক্লাবিং করে ঠিক আছে, কিন্তু টিউবারকুলোসিস হয় কি, এটা পোস্ট টিবি দেখা যায় ব্রঙ্কিকটিসিসে, ব্রঙ্কিকটিসিসটাই দেখা যাবে আলটিমেটলি কজেস ক্লাবিং। এই জন্য আমাদের দেশে এটা এস্টাবলিশ না যে টিউবারকুলোসিস ক্লাবিং করে, দিস ইজ নট এস্টাবলিশড ইন আওয়ার কান্ট্রি, সো এটা বলবে না। ডেভিডসনে যদিও আছে। আচ্ছা, ব্রঙ্কিয়াল কার্সিনোমার মধ্যে স্যারদের খুব ফেভারিট কোশ্চেন, অনেক স্যার এটা জিজ্ঞেস করে থাকেন যে হোয়াট আর দ্য নন মেটাস্টেটিক ফিচার্স অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, অথবা হোয়াট আর দ্য প্যারানিউপ্লাস্টিক ফিচার্স। প্যারানিউপ্লাস্টিক বললে অনেকেই বলতে পারে, কিন্তু যখন জিজ্ঞেস করা যায় হোয়াট আর দ্য নন মেটাস্টেটিক ফিচার্স, তখন অনেকে দেখা যায় একটু আমতামতা করে, যেটা আসলে কোনটা জানতে চাইলো। প্যারানিউপ্লাস্টিক ফিচারটাকেই দেখা যায় আমরা অনেকে নন মেটাস্টেটিক ফিচার হিসেবে এইভাবে জিজ্ঞেস করে, যদিও পুরো টার্মটা হলো নন মেটাস্টেটিক এক্সট্রা পালমোনারি অথবা প্যারানিউপ্লাস্টিক ম্যানিফেস্টেশন, এইভাবে সারা যায় যারা নন মেটাস্টেটিক ফিচারগুলো বলো। এটাকে এন্ডোক্রাইন কিছু আছে, এটাগুলো তোমরা জানো যে সিয়ার্ড হয়, ওখান থেকে হাইপোনেট্রিমিয়া নিয়ে আসতে পারে, একটোপিক এসিটিএস সিক্রেশন অথবা হাইপারক্যালসিমিয়া ডিউ টু প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইড, কার্সিনয়েড সিনড্রোম, গাইনোকোমেশিয়া, এগুলো হলো এন্ডোক্রাইন। নিউরোলজিক্যাল কিছু আছে যেমন পলিনিউরোপ্যাথি, মায়োলোপ্যাথি, সেরেব্রাল ডিজেনারেশন, মায়াস্থেনিয়া গ্রেভিস। আদার্সের মধ্যে ক্লাবিং itself is a paraneoplastic features, nephrotic syndrome, hypertrophic pulmonary osteoarthropathy. Actually ক্লাবিংটারই এক্সটেনশন হলো হাইপারট্রফিক পালমোনারি ওস্টিওআর্থ্রোপ্যাথি। ক্লাবিং মিনস আমাদের এই জায়গাটা কনভেক্স হয়ে গেল, দ্যাট মিনস অনলি টার্মিনাল ফ্যালাঞ্জেস।
কিন্তু হাইপারট্রফিক পালমোনারি ওষ্ঠ আর্থ্রোপ্যাথি এখন আর পালমোনারি টার্মটা ইউজ করে না, হাইপারট্রফিক ওষ্ঠ আর্থ্রোপ্যাথি বলে। এখানে যে আমাদের লং বোন আছে, লং বোনের যে টার্মিনাল এন্ড আছে, এখানে পেরিওস্টিয়াল ক্যালসিফিকেশন বা একটা রিয়েকশন হয়, এই জন্য এটাও পেইনফুল হয়, এই জায়গাটা পেইনফুল হয়, এখানে চাপ দিলে ব্যথা হয়। এটাই হলো হাইপারট্রফিক ওষ্টিও আর্থ্রোপ্যাথি। আগে ধারণা করা হতো শুধুমাত্র লাং ক্যান্সার, দ্যাট মিনস ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে এটা হয়। পরবর্তীতে দেখা গেল না, অন্যান্য মেলিগন্যান্সিতে হতে পারে, ইভেন জিআইটি মেলিগন্যান্সিতেও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। এই জন্য এখন আর পালমোনারি টার্মটা ইউজ করা হয় না। সো ব্রঙ্কিয়াল কার্সিনোমার ট্রিটমেন্ট কি? এটা আসলে হিস্টোলজিক্যাল গ্রেডিং করে করা হয়। এটা দেখা হয় কোন এরিনোকার্সিনোমা, স্কোয়ামাস নাকি স্মল নাকি লার্জ সেল কার্সিনোমা, এটার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট আমাদের 3 ধরনের আছে। তোমরা এগুলো জানো, সার্জিক্যাল ট্রিটমেন্ট, রেডিওথেরাপি, কেমোথেরাপি, আর যদি কোনোটাই না হয় প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা লাং ক্যান্সারের সাধারণত প্রগনোসিস ভেরি ব্যাড। যদি এক কথা সারা জানতে চাই প্রগনোসিস কি গুড অর ব্যাড? এটা ব্যাড। যেমন চাইল্ডহুডে যদি একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়, প্রগনোসিস গুড, কিন্তু এটার ক্ষেত্রে এক কথা যদি সারা জানতে চাই প্রগনোসিস ব্যাড। এখানে কিছু বয়স দিয়ে বলা আছে যে কত মাসে প্রগনোসিস, ওগুলো জানতে হবে, এক কথায় জানতে পারলেই এনাফ। এবার লাস্ট আমরা টপিক্সে চলে আসছি কোভিড-19। এটা নতুন টপিক্স, আগে কখনো জিজ্ঞেস করিনি, এটা সম্বন্ধে একটু জেনে রাখা ভালো। এটা তোমরা অলরেডি জানো, এটা কি দিয়ে হয়? সার্স করোনা ভাইরাস টাইপ 2 বলা হয়েছে এটাকে, SARS-CoV-2 ভাইরাসটার নাম। এটা যে ডিজিজটা করে, ডিজিজের নাম হলো কোভিড-19 অথবা করোনা ভাইরাস ডিজিজ 2019, ওখান থেকে এটার নামকরণ করা হয়েছে। এটা ফিচারগুলো কি নিয়ে আসে? পেশেন্ট এটা ফিভার নিয়ে আসতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে, কফটা সাধারণত ড্রাই কফ থাকে, চেস্ট পেইন থাকতে পারে। এই 4টা হলো মোস্ট কমন। এছাড়া আদার্স আরও কিছু ফিচার্স আছে। জিআইটি ফিচার্সের মধ্যে যেমন লুজ মোশন আমরা হরহামেশা পাই, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেমন স্নিজিং, রাইনোরিয়া, এই জিনিসগুলো কিন্তু কোভিড-19 কম। যদি এগুলো হয় তাহলে এটা অন্য কিছু ফ্লু আর এডিনো ভাইরাস ওগুলো হওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু কোভিড-19 আপার এয়ারে ফিচারগুলো একটু কম হয়। এটা কীভাবে ডায়াগনোসিস করা হয়? ডায়াগনস্টিক টেস্ট হলো, কনফার্মেটরি হলো RT-PCR টেস্ট। এটা সেন্সিটিভিটি স্যাম্পলের উপর ডিপেন্ড করে। আমাদের দেশে নেজোফেরিঞ্জিয়াল স্যাম্পলটা নেওয়া হয়, এটা সেন্সিটিভিটি অ্যারাউন্ড 60% আর স্পেসিফিসিটি অলমোস্ট 100%। দ্যাট মিনস এটা পজিটিভ মানে তোমার কোভিড-19 হয়েছে, কিন্তু নেগেটিভ টেস্ট ডাজ নট এক্সক্লুড দ্য ডিজিজ অর ডায়াগনোসিস। আর যখন RT-PCR টেস্ট ছিল না বা ডেভেলপ করা হয়নি, তখন এটাকে কীভাবে ডায়াগনোসিস করা হতো? চেস্ট এক্সরে অথবা সিটি স্ক্যান, এটা করলে ডায়াগনোসিস করা যায়। কী পাওয়া যায়? এটার ফাইন্ডিংস হলো বাইল্যাটারাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি অথবা বাইল্যাটারাল কনসোলিডেশন, মানে দুই দিকেই নিউমোনিয়া ফিচার্স। ব্রঙ্কো নিউমোনিয়া বলতে যে টার্মটা আছে, আমরা জানি নিউমোনিয়ার অ্যানাটমিক ক্লাসিফিকেশন দুইটা, লোয়ার নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়া যেরকম বাইল্যাটারাল পাওয়া যায় বেশিরভাগ লোয়ার লোবে, এখানেও এরকম হয় ভাইরাল নিউমোনিয়ার মতো বাইল্যাটারাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাওয়া যায়। আমাদের দেশে তো আমরা আসলে নিউমোনিয়ার পেশেন্টে তো সবসময় বা রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টের পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন মাপা উচিত, আমরা আসলে আগে খুব একটা করতাম না। ইদানিং আসলে যেহেতু আমরা খুব বেশি পেশেন্ট পাচ্ছি, এত নিউমোনিয়ার পেশেন্ট, এটা একদম নিউমোনিয়ার কি, সো আমরা পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেনটা দেখি, এখানে অক্সিজেন স্যাচুরেশনটা দেখা যায় অনেক কমে যায়। যদি 92% অথবা তার কমে আসে তাহলে এটা হসপিটালাইজেশনের ইন্ডিকেশন আছে। এটা তোমাদের জানতে হবে যে হসপিটালের ইন্ডিকেশন কি। যদি একটা জিজ্ঞেস করে তাহলে বলতে হবে অক্সিজেন স্যাচুরেশন যদি 92% আর বিলো চলে আসে তাহলে এটা হসপিটালে অ্যাডমিট করতে হবে। এছাড়া যদি পেশেন্ট শকে চলে যায় অথবা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসটা খুব সিভিয়ার হয়ে যায়, পেশেন্টের রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যায়, ওরকম হলে তো অবশ্যই হসপিটালাইজ করতে হবে। এটা তাহলে ট্রিটমেন্ট কি? এটা আসলে ডেফিনিটিভ ট্রিটমেন্ট এখনও বের হয়নি। আমরা হলো এটার কিছু সিমটোমেটিক সাপোর্টিভ এবং যে কমপ্লিকেশন করে ওটা ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেমন যেহেতু পেশেন্ট হাইপোক্সিক থাকে, পেশেন্টের রেসপিরেটরি ফেলিউর হতে পারে, তো সেজন্য আমরা হাই ফ্লো অক্সিজেন দিয়ে থাকি। আমাদের নর্মাল ওয়ার্ডে আমরা 15 লিটার পর্যন্ত দিতে পারি। অক্সিজেন ডেলিভারি ডিভাইসগুলো হলো যেমন নেজাল ক্যানুলা, এটা দিয়ে 2 থেকে 4 লিটার দেওয়া যায়। তারপরে 6 থেকে 10 লিটার ফেস মাস্ক দিয়ে দেওয়া যায়। আর 10 লিটারের উপরে যদি দিতে চাই আমরা 10 থেকে 15 লিটার পর্যন্ত দেওয়া যায়, সেটা হলো নন রিব্রিদার মাস্ক বা NRM, ওটা দিয়ে আমরা 15 লিটার পর্যন্ত দিতে পারি। আর নতুন একটা বের হয়েছে, এটা ওয়ার্ডে চলে আসছে, আমরা কিছুটা ইউজ করি, হাই ফ্লো নেজাল ক্যানুলা নামে একটা জিনিস আছে, এটা বড় একটা মেশিনের মতো। এটা ওয়ার্ড সেটিংয়ে ইউজ করা যায়, আইসিইউ সেটিংয়ে আগে থেকে ইউজ করতো। এটাতে 60 লিটার পার মিনিট পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। সো আমাদের হাইপোক্সিয়া কারেকশন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস।
এটা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর কি ট্রিটমেন্ট দিই, যেহেতু দেখা গেছে যে এই পেশেন্টের হলো কজ অফ ডেথ, এটার অনেক মর্টালিটি রেট কিছু স্টাডিতে বলছে অ্যারাউন্ড 3 to 4%, আবার কোনো কোনো দেশে মর্টালিটি রেট আরও অনেক বেশি, যেমন ইতালিতে মর্টালিটি রেট অনেক বেশি ছিল। সো অ্যারাউন্ড 4% মর্টালিটি রেট। কিন্তু আমরা নর্মাল ওয়ার্ডে আসলে যত নিউমোনিয়া পেশেন্ট দেখেছি, অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটমেন্ট পাইলে আসলে মানে এত পেশেন্ট এক্সপায়ার করে না। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে কজ অফ ডেথটা বেশিরভাগ সময় হলো পালমোনারি এম্বোলিজম অথবা থ্রম্বোএম্বোলিক ডিজিজ, মানে এটা ব্লাড ক্লটিং করে ফেলে। সো হলো আমাদের এক্ষেত্রে কি ট্রিটমেন্ট ইউজ করি আমরা, ইনজেকশন এনক্সাপারিন মানে হেপারিন, অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়। লো মলিকুলার ওয়েট হেপারিন এনক্সাপারিন আমরা সাবকিউটেনিয়াসলি ইউজ করি। এটার ডোজ হলো 400 or 600 মিলিগ্রাম ওয়ান্স অর টুয়াইস ডেলি। যদি পেশেন্টের সিকেডি থাকে অথবা যদি রেনাল কোনো ইম্পেয়ারমেন্ট থাকে, ক্রিটিনিন বেশি থাকে, তখন আমরা রিডিউস ডোজ দিই, দ্যাট মিনস 40 মিলিগ্রাম পার ডে এভাবে দিয়ে থাকি। মেইন ডোজটা হলো 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা হলো মেইন 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 12 আওয়ার, এটা হলো মেইন ডোজ। তবে এটা বডি ওয়েট এবং কিডনি ফাংশন ডিপেন্ড করে আমরা ডোজটা একটু কম বেশি হয়ে থাকে। এছাড়া কিছু ট্রায়াল ড্রাগ আমরা ইউজ করি, যেমন আমাদের দেশে এখন রেমডেসিভির নামে একটা ড্রাগ আছে, এটা ইউজ করা হয়। এছাড়া আরও বেশ কিছু ড্রাগ আছে, ওগুলো লাগবে না, রেমডেসিভিরটা জানলেই হবে। ফেভিপিরাভির আছে, অনেকে আইভারমেকটিন ইউজ করতেছে, এগুলোরও ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, বাট কোনোটাই আসলে এস্টাবলিশড হয়নি। আমাদের ঢাকা মেডিকেল কলেজের এক্সপিরিয়েন্স হলো আমাদের এখানে পেশেন্টের আউটকাম বেশ ভালো। তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, 9টা ডিজিজ নিয়ে ভাইভাতে দেখা যায় এগুলো থেকে জিজ্ঞেস করে, আমি একটা জেনারেল ডিসকাশন করলাম। অনেকের স্যাররা সরাসরি ক্লিনিক্যাল ফিচার দিয়ে জিজ্ঞেস করতে পারে। বিশেষত নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় স্পেসিফিক অর্গানিজমের স্পেসিফিক কিছু ফিচার্স আছে। আমি একটা ছোটো সিনারিও বলি, মানে একটা পেশেন্ট তোমার কাছে আসে, 20 ইয়ার্স ওল্ড একটা মেল আসলো তোমার কাছে। পেশেন্টের হলো ফিভার আছে, বডি গেছে, কফ আছে, পেশেন্টের হলো জন্ডিস আছে, একটু অ্যানিমিক আছে, এটা তুমি এক্সামিনেশন করলে পেলে। পেশেন্টের চেস্ট এক্সরেতে একটা কনসোলিডেশন আছে ধরো, এই ক্ষেত্রে ডায়াগনোসিস কি অবশ্যই নিউমোনিয়া তুমি মনে করবে। এখন এটা কোন অর্গানিজম হওয়ার পসিবিলিটি বেশি? আনসার হলো মাইকোপ্লাজমা নিউমোনি, কারণ মাইকোপ্লাজমা নিউমোনি এটা নিউমোনিয়ার পাশাপাশি আবার হিমোলাইটিক অ্যানিমিয়া করে, সো অ্যানিমিয়া জন্ডিস পাওয়া যেতে পারে। এরকম স্পেসিফিক জিনিস জিজ্ঞেস করতে পারে। অথবা একটা পেশেন্ট নিউমোনিয়ার ফিচার নিয়ে আসলো, হাই ফিভার, কফ, এবং স্পুটাম টেস্ট করে দেখলো যে স্পুটামের কালার একটু লালচে, এটা কী দিয়ে হতে পারে? স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া, এরকম একটা জিনিস জিজ্ঞেস করতে পারে। সো এরকম স্পেসিফিক সিনারিও দিয়ে অনেক সময় স্যাররা কোশ্চেন কিছু জিজ্ঞেস করে। তাহলে আজকে রেসপিরেটরি সিস্টেমের ডিসকাশন এতটুকুনি। আমি চেষ্টা করেছি 1 ঘন্টার মধ্যে মেইন 9টা টপিকস কনসাইজ করে একটু ডিসকাশন করার জন্য। আশা করি তোমাদের যতটুকুন হেল্প হবে আশা করি। যদি গুড রেসপন্স পাই, হয়তো সামনে আরও 2-1টা ক্লাস নেব। গুড লাক এভরিবডি, আল্লাহ হাফেজ। পরবর্তী লাইভ সেশনে আশা করি দেখা হবে।